যে কোনো তন্ত্রই মানুষের জীবনে অভিশাপ হয়ে নেমে আসতে পারে। সঠিকভাবে কোনো কাজকে সম্পাদন না করতে পারলে সেটি অন্য আকার ধারণ করে। আমাদের আজকের গল্প এক বৌদ্ধ তন্ত্র সম্মিলিত এমন একটি অভিশাপ, যেটির প্রভাবে তছনছ হয়ে গিয়েছিল গোটা একটি গ্রাম। যে কোনো বাস্তবকে চিনতে গেলে সর্বদাই আমাদের অতীতের কড়া নাড়তেই হয়। আমরা অতীতকে যতই ত্যাগ করে বেরিয়ে যাব ভাবি, সেটা কোনোদিনই আমাদের পিছু ছাড়ে না। এটিই চরমতম বাস্তব। এর মধ্যে সব কিছু নিহিত থাকে, আর তার সাথে জড়িয়ে থাকে আমাদের ভবিষ্যৎ। এভাবেই কাহিনী এগিয়ে যায়, এভাবেই উন্মুক্ত হতে থাকে ইতিহাসের এক একটা দিক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ আপনি শুনবেন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কাহিনী ঝিকি নিমকি। আজ আমাদের গল্প পাঠে রয়েছে সায়ন্তন এবং গল্পের সূত্রধার আমি আর্য। শুনতে থাকুন এক বৌদ্ধ তন্ত্র নির্ভর কাহিনী, লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে ঝিকি নিমকি। অন্ধকার ওই পরিসরটা ঘিরে বড় বড় গাছ সেদিন আমার পথ অবরোধ করছিল। তবুও সেগুলির বেড়াজাল থেকে নিজেকে উন্মুক্ত করার তাগিদ নিয়ে অন্যদিকে এগিয়ে যাচ্ছিলাম। যদি তার হাত থেকে চিরতরে রক্ষা পাওয়া যায়, যদি একবার নিজের বুকের মধ্যে এক ঝাঁক মুক্ত নিঃশ্বাস ভরে আবার বাঁচা যায়। কিন্তু না, তার পায়ের শব্দটা এগিয়েই আসছিল। সেই বিকট চেহারার প্রাণীটি কিছুতেই নিজের তৃষ্ণাকে রোধ করতে পারছিল না। আরও কাছে এগিয়ে আসতে চাইছিল সে। আমার হাতে আর কোনো উপায় ছিল না। হয় সেখান থেকে পালানোর অন্তিম চেষ্টা করতে হতো, আর না হলে নিজেকে তার হাতে সঁপে দিতে হতো। ঠিক যেভাবে সে নিজের তৃষ্ণা মিটিয়ে এসেছে, সেদিনও সেইভাবেই নিজের ভয়ঙ্কর রূপটা নিয়ে এগিয়ে আসছিল। কি বীভৎস সেই চেহারা! তার হুঙ্কার প্রতিটি গাছের সারির সাথে বাধাপ্রাপ্ত হয়ে আমার দিকে ফিরে ফিরে আসছিল। হৃদয়ের মধ্যে মৃত্যুর এক নতুন ভয় কাজ করতে শুরু করেছিল, যা কোনোদিন অনুভূত হয়নি। আমি এক পা করে পিছনের দিকে অগ্রসর হতে শুরু করলাম। ভাবছিলাম, যদি এই অন্ধকারের অতলে কোথাও হারিয়ে যাওয়া যায়, ওই জন্তুটির চোখের সামনে থেকে অনেক দূরে সরে যাওয়া যায়, তাহলে হয়তো এই অভিশাপকে আর কোনোদিন নিজের চোখে দেখতে হতো না। কিন্তু পারলাম না। সে এগিয়েই আসতে থাকলো, আমি পিছোতে থাকলাম। একসময় পিঠের ঠিক পিছনের দিকে একটা গাছে ধাক্কা খেলাম। আমার গতি রোধ হলো। আমি উঠে পালাতে পারলাম না। সামনে তাকাতেই তার সে অতীব ভয়ানক চেহারাটি চোখের একেবারে সামনে এসে পড়েছিল। আর কোনো জায়গা ছিল না পালাবার। সে এবার এগোতে শুরু করলো। তারপর আর কিছু মনে নেই। শান্ত পরিসরটি ভেদ করে হঠাৎ একটা কণ্ঠস্বর প্রেসের মধ্যে থেকে পরাশরকে উদ্দেশ্য করে ভেসে এলো। আচ্ছা, এরপরে কি হলো স্যার? আপনি কই বললেন না তো? পরাশর কিছুক্ষণ চোখটা বন্ধ করে রইলেন। তারপর সেই আলোর ঝলকের দিকে তাকিয়ে উক্ত ব্যক্তিটিকে উদ্দেশ্য করে বললেন, তারপরে আমাকে পরের দিন কিছু লোক নাকি ওই জঙ্গলের মাঝে খুঁজে পেয়েছিলেন। আমার শরীরের অনেক জায়গাতেই আঘাতের চিহ্ন লক্ষ্য করেছিলেন তারা। তবে কিছুদিন ওই গ্রামে থেকেই সেরে উঠেছিলাম। তারপরে তো আবার কলকাতায় ফিরে এসেছিলাম। আমি এভাবে বিভিন্ন প্রদেশে ঘুরে ঘুরে বেরিয়েছি। এটাই আমার জীবনের অঙ্গ বলতে পারেন। নতুন নতুন বিষয়গুলিকে এক্সপ্লোর করবার মধ্যে দিয়ে জীবনে যে আনন্দ খুঁজে পাওয়া যায়, তা ওই বন্ধ ঘরের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থেকে কোনোদিনই খুঁজে পাওয়া যায় না। আবার একটি লোক প্রশ্ন করলেন, আচ্ছা স্যার, আপনি এত বড় একজন রাইটার, আপনার জীবনের কাছ থেকে কিছু পাওয়ার ইচ্ছে জাগেনি কোনোদিনও? পরাশর পাল্টা প্রশ্ন করলেন। হঠাৎ এ কথা বলছেন কেন? লোকটি জবাব দিয়ে বললেন, না, আসলে আপনি তো বই লিখেছেন, কিন্তু সব জায়গাতেই ঘটনার বিষয়বস্তুর কথা খুঁজে পাই।
তার মধ্যে ভয় থাকে, রহস্য থাকে, কিন্তু ততটুকুই থাকে যতটা আপনি আমাদের জানান। এরপরেও মনে হয় আপনার কোনো অভিব্যক্তি থেকে যায় যেটা আপনি লেখার মধ্যে প্রকাশ করতে চান না। যখনই আপনার কোনো নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয়, তখনই আপনাকে আমরা মিডিয়ার সামনে উপস্থিত থাকতে দেখি। এত আলো, এত কোলাহলের মধ্যে তবুও কোথাও যেন মনে হয় আপনার জীবনের বেশ কিছুটা ফাঁকা স্থান আজ আমাদের চোখে অধরাই থেকে গিয়েছে। আপনি সেই ফাঁকা স্থানটিকে পূরণ করতে চান না কিছুতেই। কখনো কখনো তো মনে হয় আপনি নিজের মন থেকে অসাধারণ সব গল্প সাজিয়ে আমাদের সামনে তুলে ধরেন, যাতে আমরা এই পৃথিবীর না দেখা স্তরগুলিকে অনুভব করতে পারি, আন্দাজ করতে পারি তার ভয়াবহতাকে। কিন্তু প্রত্যেকবারই বিফল হই। আপনার প্রতিটি শব্দের মধ্যে এক আলাদা জাদু থাকে। সে আপনার কথাই হোক কিংবা লেখার ভাষা, দুটোই সমানভাবে চমৎকার। তাই পরাশর লোকটিকে হাত দেখিয়ে থামতে বললেন। বরাবরই তিনি একটু ভিন্ন ধরনের। জীবনের কিছু না কিছু বোঝা রহস্যের উদ্ঘাটনের মঞ্চ হিসেবে এই বই প্রকাশের মঞ্চটিকেই বেছে নিয়েছিলেন তিনি। এখানে এসেই চিরকাল নিজের মনের মধ্যে লুকিয়ে থাকা ভয়গুলোকে সাধারণ মানুষের সামনে ঝেড়ে ফেলে আবার নিজের লেখকের দেশে ফিরে যেতেন। এটাই ছিল তার জীবনের মূল মন্ত্র। সেবারেও যথারীতি সব বক্তব্য শেষ করে উঠে দাঁড়ালেন তিনি। মিডিয়ার দিকে উদ্দেশ্য করে বললেন, আজকের মতো তাহলে এইটুকুই। আবার আগামী বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে। আপনাদের ভালোবাসার জন্যই তো কলম ধরেছি, শুধুমাত্র সেই জন্যই নিজের অভিব্যক্তিগুলিকে আপনাদের সামনে তুলে ধরতে পারি। আপনারা এভাবেই পাশে থাকবেন। আসলাম, আবার অন্য কোনো দিন সকলের সাথে কথা হবে। পরাশর বরাবরের মতো অর্ধেক কথা পেটে সুসজ্জিত রেখেই বেরিয়ে যাচ্ছিলেন। এমন সময় তার পথ অবরোধ করে দাঁড়ালেন একটি মেয়ে। পরাশর ছিলেন কলকাতা শহরের বুকে বেশ পরিচিত একটি নাম। তিনি নিজের ক্ষমতা বলেই এত দূর এগিয়ে এসেছিলেন। সকলের কাছে কাহিনীর রূপকার হিসেবে পরিচিত এই লেখকের কর্মব্যস্ত জীবনের মধ্যেও যে রহস্যময় কিছু অতীত নিজের ডালপালা বিস্তার করে অবস্থান করতে পারে, সেই বিষয়ে জিজ্ঞাসার খোঁজ অনেকেই করতেন ঠিকই, তবে এই মেয়েটির বিষয়ে পরাশরের খুব বেশি জানা ছিল না। বিগত 1 বছর ধরে তিনি এই মেয়েটিকে প্রতিটি প্রেস কনফারেন্সের মঞ্চেই দেখতে পেয়েছেন। ভিড়ের এক কোণে বসে বসে মেয়েটা খসখসে কাগজের ওপর মনের ভেতরে জমতে থাকা প্রশ্নগুলোকে একে একে লিখে গেলেও কোনোদিনই ওগুলো সর্বসমক্ষে জিজ্ঞাসা করে পরাশরকে বিপাকে ফেলেননি। সেই মেয়েটির আবির্ভাব ঘটত কনফারেন্স শেষ হওয়ার পর মুহূর্তেই। পরাশর বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও সেদিন আর পারলেন না। ওই লাবণ্যময় চেহারার পেছনে যে আসলে অন্য কেউ লুকিয়েছিল, সেটার বিষয়ে জানার কৌতূহলটা কম বেশি পরাশরকে অধিক মাত্রায় চেপে বসেছিল। তাই সেই দিন তিনিও আর মুখ ফিরিয়ে নিতে পারলেন না। মেয়েটি বেশ সাবলীলভাবে তার গতিপথ রোধ করে দাঁড়িয়ে অসাধারণ কণ্ঠে কিছু মসৃণ শব্দ গড়গড় করে উচ্চারণ করে গেলেন। এক্সকিউজ মি স্যার, আমি কাজল, পুরো নাম কাজললতা। আসলে কাজললতা নামটা বড্ড বেশি ব্যাকডেটেড লাগে, তাই কাজলটাই পার্মানেন্ট করে নিয়েছি। আমি দেশীয় সমাজ দৈনিক পত্রিকার চিফ এডিটর। পরাশর বিষয়টা সম্পর্কে পরিচিত হওয়া সত্ত্বেও তারা দেখিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। আসলে আমাকে বেশ কিছু কাজ করতে হবে, সেই কারণেই বেরিয়ে যেতে হবে। এই নিন আমার ভিজিটিং কার্ড, এটা সাথে রাখুন। আপনি আমার সাথে ফোনে না হয় যোগাযোগ করে নেবেন, তখন আপনার যা যা জিজ্ঞাস্য আছে আমাকে করবেন। আমি না হয় আপনার সব সমস্যার সমাধানের চেষ্টা করব, তবে আজ নয়। পরাশরের কাছ থেকে এই উত্তর পাওয়ার পর আর কেউই হয়তো নিজের ইচ্ছে প্রকাশ করবার সাহস করতেন না, কিন্তু মেয়েটার জানার কৌতূহল তাকে এক নতুন শঙ্কার দিকে এগিয়ে নিয়ে গেল। সে যে কত বড় বিপদকে নিজের জীবনে নিয়ে আসতে চলেছিল তা সে নিজেও জানত না। আসলে মানুষের নিয়তির খেলাটা বোধহয় এইরকমই হয়। সময় কোনোদিনই কাউকে বাজিমাত করার সুযোগ দেয় না। শেষ বাজিটা যে সেই জিতে এসেছে। মেয়েটা এভাবেই কিছুক্ষণ পথ অবরোধ করে এক দৃষ্টে পরাশরের দিকে চেয়ে রইলেন। পরাশর বাধ্য হয়েই গলার স্বরটা আরও চড়াও করলেন। বলছি তো সরে দাঁড়াতে।
কি মুশকিল, আপনার কি আমার কথা কানে যাচ্ছে না? মেয়েটি পরাশরকে উদ্দেশ্য করে বললেন, আপনাকে বিগত 1 বছর ধরে দেখছি, রাত 8টার পর আপনাকে আর কোনোদিন কোনো প্রোগ্রামে দেখতে পাওয়া যায় না। সে আপনার নিজের প্রেস কনফারেন্স হোক কিংবা অন্য কোনো সাহিত্যানুষ্ঠান, আপনার সময়সীমা নির্দিষ্ট। ঘড়িতে 7:30টার কাঁটা পৌঁছানোর পরই আপনার তাড়াহুড়ো শুরু হয়ে যায়। কথাটা কি মিথ্যে বললাম পরাশরবাবু? আমি আপনাকে সকলের সামনে অযাচিত প্রশ্ন করে বিব্রত করতে চাইনি কোনোদিনই। তাই আপনার এই রুদ্ররূপের পেছনে যে আদপে কোনো রহস্য লুকিয়ে রয়েছে সেটা বেশ ভালোভাবেই আন্দাজ করতে পেরেছিলাম বই কি। পরাশর তৎক্ষণাৎ মেয়েটির চোখের থেকে নিজের দৃষ্টি সরিয়ে নিলেন। পরাশরের চোখের ভাষার মধ্যে যে এক অদ্ভুত পরিবর্তন ধরা পড়ছিল সেটা দেখা মাত্রই কাজল আন্দাজ করতে পারলেন। তিনি এবার গলার স্বরটা শান্ত করতে বাধ্য হলেন। একজন জার্নালিস্ট হয়েও যে তার পক্ষে অন্যের মস্তিষ্কের ভেতর চলা হিসেব নিকেশগুলো করা সম্ভব নয়, কাজল বুঝতে পেরেই কথাটা বদলে ফেললেন। সরি, আসলে ইউ আর লুকিং সো হ্যান্ডসাম, তাই আমি অমন হাঁ করে দেখছিলাম। আমি আপনাকে একটা কথা বলতে ভুলেই গেছি যে আই হ্যাভ আ ক্রাশ অন ইউ। পরাশর সামান্য হাসলেন। নিজের ভাবমূর্তি লুকিয়ে ফেলার আদলে বললেন, আমার বাড়িতে চলে আসুন, রবিবারের সকাল দেখে আসবেন, ওই দিন আমি একটু ফ্রি থাকি। কাজল বললেন, কিন্তু স্যার, আমার তো সারা সপ্তাহ ধরেই কিছু না কিছু কাজ থাকে, সন্ধ্যার দিকে একটু ফ্রি হওয়ার সুযোগ পাই। তা আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি এক সন্ধ্যাতে আপনার সাথে বাইরে কোনো কফি শপে দেখা করতে পারি? পরাশর কোটের হাতাটা টেনে বাঁ হাতের আঙুলগুলোকে ঢেকে ফেলার চেষ্টা করতে করতে বললেন, না, সেটা সম্ভব নয়। আমি খুব একটা বাইরে বেরোই না, বিশেষ করে সন্ধ্যের পরে তো একেবারেই নয়। আমার বাড়ির কাজের লোকেরাই যা যা দরকার বাজার করে এনে দেন, ওতেই আমার একার পেট চলে যায়। আমি তো সংসারী লোক নই, কাজেই এক বা একাধিক জিনিসের প্রয়োজন পড়ে না। কথাটা কোনো রকমে তাড়াহুড়ো করে শেষ করেই পরাশর দুপা এগিয়ে গেলেন। সাথে সাথেই একটি বিলাসবহুল কালো এয়ার কন্ডিশন গাড়ি তার সামনে এসে উপস্থিত হলো। কাজল আরও কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। অন্যদিকে গাড়িতে উঠে পড়লেন পরাশর। তারপর চোখের নিমেষেই গাড়িটা কলকাতা শহরের ভিড়ের মধ্যে হারিয়ে গেল। কাজলের হাতে থাকা ভিজিটিং কার্ডটার একাংশ বৃষ্টিতে সামান্য কিছুটা ভিজে গেছিল দেখে তিনি তড়িঘড়ি করে সেটাকে নিজের সাইড ব্যাগের ভেতরে ভরে নিলেন। তারপরেই ছাতাটা বার করে একটা ট্যাক্সিকে হাঁক দিয়ে বললেন, ট্যাক্সি, ট্যাক্সি, চলো সুখেন বোস লেনের দিকে নাও। বাড়িতে পৌঁছেই কাজল দেখল দরজাটা খোলা। কলকাতা শহরের জার্নালিস্টদের নানা রকমের বিপদের ঝুঁকি নিতে হয়। দরজাটা খোলা দেখেই সবার প্রথমে তেমন কিছুরই আন্দাজ করল কাজল, কিন্তু ঘরের ভেতরে আলো জ্বলতে দেখে কিছুটা স্বস্তি অনুভব করল সে। বাড়ির ডুপ্লিকেট চাবিটা তো শুধুমাত্র দুজনের কাছেই থাকার কথা, একটা আমার মা আর আমার রুমমেট পারুলের কাছে। কিন্তু পারুল তো এত তাড়াতাড়ি ফিরবে না। ও তো আমাকে বলেই গেছিল আজ লেট নাইট মিটিং আছেন, অফিস থেকে ফিরতে ফিরতে 2-2:30 বেজে যেতে পারে। তাহলে কি মা? সে কি দিল্লি থেকে আমাকে না জানিয়ে চলে এলো নাকি? দরজাটা আস্তে আস্তে খুলে ভেতরে ঢুকে প্রথমেই পাশে থাকা লাঠিটা হাতে তুলে নিল কাজল। তারপর ধীরে ধীরে এগোতে শুরু করলো। উল্টো পাল্টা কিছুর আভাস পেলেই একেবারে সজোরে দুঘা বসিয়ে দেবে, এই আশায় গুটি গুটি পায়ে এগিয়ে যেতে লাগলো। রান্নাঘরের কাছে গিয়েই হাত থেকে লাঠিটা ফেলে সজোরে মা বলে চিৎকার করে উঠল কাজল। নীলাদেবী খুন্তিটা গ্যাসের পাশে নামিয়ে রেখে বললেন, কিরে, কেমন সারপ্রাইজ দিলুম বল, চমকে গেলি তো? কাজল সাথে সাথে দৌড়ে গিয়ে নীলাদেবীকে জড়িয়ে ধরে বলল, আমার যে কি আনন্দ হচ্ছে না তোমায় বলেও বোঝাতে পারবো না। আমি তো কাজের চাপে দিল্লি যেতেই পারছিলাম না। তোমাদের সাথে কবে দেখা করতে পারতাম কিচ্ছু ঠিকও ছিল না, তাই তো ওই ভিডিও কল করেই নিজের দায় সারছিলাম আর কি। কিন্তু রিয়েলি তুমি আজকে সত্যি আমাকে চমকে দিয়েছো গো,
মুয়া! আচ্ছা মা, বাপি আসেনি? হ্যাঁ, এসেছে। উপরের ঘরে বিশ্রাম নিচ্ছে। ওটা তো পারুলের ঘর। হায় ভগবান, ও একেবারেই কারুকে ওর ঘরে ঢুকতে দেয় না, একদম পছন্দ করে না এসব। নীলাদেবী বললেন, তাতে কি আছে, একজন বয়স্ক মানুষ একটু বিশ্রাম নিচ্ছেন, এতে আবার রাগের কি আছে? তাও তো ওই সোফায় শুয়েছেন, বিছানায়ও ওঠেননি, তাতেও অসুবিধা। কাজল নীলাদেবীকে উদ্দেশ্য করে বলল, আহা, তুমি অত বুঝবে না। শোনো, বাপিকে বলো আমার ঘরে গিয়ে শুতে। আর এছাড়া নিচের দুটো ঘর তো এমনিতেই খালি পড়ে আছে, তোমাদের জন্যই রেখে দিয়েছি সাজিয়ে। এছাড়া যদি আমার বন্ধু বান্ধব আসে তাদের জন্য খুলে দিই। নীলাদেবী চোখ পাকিয়ে বললেন, মানে একা দুটো মেয়ে এই এত বড় বাড়িতে থাকিস, সেটাই কি কম ঝুঁকির বিষয় নাকি? তারপর আবার আরো লোকজনকে ডেকে নিয়ে এসে রাতে এখানে থাকতে দিস? উফ, তুমি বড্ড বেশি ভাবছো মা। সেরকম কোনো ব্যাপার নয়। আসলে আমাদের শহুরে কালচারে অনেক বন্ধুরাই রাতের বেলা একসাথে আড্ডা মারে, মজা করে, নাচ গান করে। এভাবে আমরা আমাদের ওয়ার্ক স্ট্রেস রিলিফ করি। নইলে সারা দিন যা কাজ করতে হয়, উফ, মাথা খারাপ হয়ে যায়, বিশ্বাস করো। তবে ভয় নেই, সেটা রোজ দিন কোনোভাবেই হয় না। ওই ধরো মাঝে মাঝে। এখন ঘর দুটোই ফাঁকা পড়ে রয়েছে, তোমরা এখানে যত দিন খুশি থাকতে পারো। একটা ঘরে তোমরা থেকো, আর একটা ঘরে না হয় কাঁচা জামা কাপড় মেলে দিও। বর্ষার সময় ছাদে তো মেলতে পারবে না, ওই ঘরটায় শুধু একটা ক্যাম্প খাট পাতা রয়েছে, বাকি জায়গাটা পুরোটাই ফাঁকা পড়ে রয়েছে। তুমি এক কাজ করো, ওখানেই বরং তোমাদের সব জিনিসপত্রগুলো রেখো। আমরা মোটে ওই হপ্তাখানেকের জন্য এসেছি রে, খুব বেশি দিন থাকতেও পারবো না। তোর বাবার দিল্লিতে কলেজে একগাদা কাজ পড়ে রয়েছে, রিটায়ারমেন্টের পরেও কি শান্তি আছে নাকি মানুষটার? একগাদা স্টুডেন্ট পড়ানোর দায়িত্ব নিয়েছেন, পারুক না পারুক এখন কাজটা চালিয়ে যেতেই হবে। যাক যাক, সেসব কথা বাদ দে। আর শোন, হাত মুখ ধুয়ে বাবার সাথে গিয়ে কিছুক্ষণ একটু গল্প কর। লোকটা সবসময় তোকে নিয়ে এত চিন্তা করেন। তুই তো ওখানেই চাকরিটা নিতে পারতিস, বল? আচ্ছা আচ্ছা শোন, হ্যাঁ, কি বলো না। তুই কালকে বাড়িতে থাকবি তো? কাল তো রবিবার। মায়ের মুখে রবিবারের কথাটা শুনতেই পরাশরের মুখটা চোখের সামনে ভেসে উঠল কাজলের। কথাটা মনে পড়তেই হঠাৎ নীলাদেবীর দিকে তাকিয়ে কাজল বলল, না মা, কালকে কিছুতেই হবে না। কালকে আসলে পরাশর মুখোপাধ্যায়ের সাথে দেখা করতে যেতে হবে। ওনার ডেট পাওয়াটাই দুষ্কর। আগামীকাল না গেলে আবার কবে সুযোগ পাবো তা জানি না। নীলাদেবী জিজ্ঞাসা করলেন, পরাশর মুখোপাধ্যায়? পরাশর মুখোপাধ্যায় বলতে ওই লেখক পরাশরের কথা বলছিস নাকি, যিনি ওই নানান রকমের ভয়ঙ্কর ঘটনার উপর গল্প লেখেন, আর সবগুলোই নাকি সত্যি ঘটনা অবলম্বনে লেখা? কাজল কিছুটা অন্যমনস্ক হয়ে বলল, হ্যাঁ, ঠিকই ধরেছ মা, সবটাই সত্য ঘটনা অবলম্বনেই লেখা। তবে আর একটা ব্যাপার কি জানো? কি? লোকটা নাকি ওই সব ঘটনাগুলোকে নিজের চোখে প্রত্যক্ষ করেই গল্পগুলো লিখেছেন। এটাই তো সব থেকে অবাক করার মতো বিষয়, তাই না? এখন তো নাকি জিকিনিঙ্কি নামক এক বিশেষ বিষয়ের উপর একটা গোটা উপন্যাস লিখছেন। সেটার ব্যাপারেই ফেস টু ফেস ইন্টারভিউ নিতে যাচ্ছি। আসলে একটা আর্টিকেলস লিখছি ওনার উপর। ওনার বহু প্রেস কনফারেন্সে অ্যাটেন্ড করেছি। সব সময় এটাই মনে হচ্ছে লোকটা কিছু একটা লুকোতে চাইছেন। কিছুটা একটা আছেই যেটা থেকে তিনি সকলকে দূরে রাখতে চান, আর এটাই আমি তল্লাশি করতে যাব। নীলাদেবী আরও কিছুটা উত্তেজিত হয়ে পড়লেন। কাজল বলতে লাগলো, জানো মা, উনি না সন্ধ্যার পর আর রাস্তায় বের হন না। বলেন সব নাকি ওনার বাড়ির কাজের লোকেরাই কিনে এনে বাড়িতে রেখে দেন। আর যে কোনো অনুষ্ঠানে এসেই সন্ধ্যা 7:30 বাজার সাথে সাথেই তিনি তাড়াহুড়ো করতে শুরু করেন। বুঝি না কেন রাত 8টার আগেই তিনি প্রতিবার অনুষ্ঠান থেকে বেরিয়ে যান।
এগুলোতে বাধ্য হয়েই আসতে হয় ওনাকে, কারণ লেখক মানুষ তো, বুঝতেই পারছো, লোকজনের সাথে দেখা করার সুযোগ হয় না। তারপর ওনার ফ্যান ফলোয়ার্সও প্রচুর, সত্যি চোখে পড়ার মতোই। কাজেই আমি এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করতে চাই না। নীলাদেবী এতক্ষণ চুপ করে কাজলের কথাগুলো শুনছিলেন, তারপরেই বললেন, শোন, একটা কথা বলি। হ্যাঁ বলো। এভাবে অজানা অজানা লোকের সঙ্গে দেখা করাটা কি ঠিক কাজল? তুই তো প্রোগ্রামেই ওনার কাছ থেকে যাবতীয় সবকিছু জেনে নিতে পারতিস। তোর মুখে ওই লোকটা সম্পর্কে এমন সব অদ্ভুত কথা শোনার পর কোথায় যেন ভীষণ একটা ভয় করছে, মনটা কু ডাকছে। জানি না কেন যেন মনে হচ্ছে তোর একটা মস্ত কোনো বিপদ হতে পারে। কালকে আবার তার মধ্যে অমাবস্যা, এইসব দিনে খারাপ শক্তির প্রভাব খুব বেড়ে যায়। সত্যি তোমাকে নিয়ে আর পারি না মা। এখন প্লিজ অন্তত এটা বলো না যে পরাশর একজন পিশাচ বা দানব জাতীয় কিছু। আরে বাবা, মানুষের জীবনে অনেক গোপনীয়তা থাকে। আমি আমার নিজের চোখে এমন অনেক মানুষ দেখেছি যারা মিডিয়ার থেকে 7 হাত দূরে থাকেন। সাধারণ জীবনেই আমরা কতটা সচেতন হয়ে চলি, আর তারপর তো এনারা আবার সেলিব্রিটি। এনাদের ব্যক্তিগত জীবনে কত কথা জানতে তো সকলেরই কম বেশি মুখিয়ে থাকেন। তুমি এত ভেবো না মা, আমি জীবনে বহু মানুষের সাক্ষাৎকার নিয়েছি, তবে এই মানুষটা সত্যি সকলের থেকে আলাদা। তাই এই সুযোগটা যদি আমি হারিয়ে ফেলি আর পাবো না মা। আর তাছাড়া উনি আমাকে নিজের থেকেই ওনার কার্ড দিয়ে বলেছেন যেতে, তাই আমাকে বাধা দিও না। নীলাদেবী কাজলের সব কথাই বুঝতে পারছিলেন ঠিকই, কিন্তু নিজের মনকে আশ্বস্ত করতে পারছিলেন না। একটা না একটা কুচিন্তা এসেই যাচ্ছিল। তবুও নিজের মেয়ের মুখের দিকে একবার তাকিয়ে একগাল হেসে বললেন, আসলে কি জানিস তো মা, তুই ছাড়া এই দুই বুড়ো বুড়ির তো আর কেউ নেই। তোকে ঘিরে আমাদের কত স্বপ্ন, এখনো তো কিছুই দেখা হলো না। তোর বর, তোর ঘর, একটা ফুটফুটে সংসার, সবকিছু দেখার আগেই যদি কোনো একটা অঘটন ঘটে যায়, তাহলে এই বৃদ্ধ বয়সে আমরা কি নিয়ে থাকবো বলতো? কাজল মায়ের কাছে এগিয়ে এসে বুকে মাথা রেখে বলল, এত ভেবো না মা, সবকিছু ঠিকই থাকবে। আচ্ছা বেশ, বাবার সাথে দেখা করে এসে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, খাবারগুলো তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আর ওই পারুল, সে কখন আসবে? ওর কথা ছেড়েই দাও, কোনো ঠিক নেই, আবার নাও ফিরতে পারে আজ। তার তো সারাদিনই অফিসের কাজে ব্যস্ত থাকতে হয়, কি যে করে সেই জানে। খাবারগুলো চাপা দিয়ে রেখে দাও, আমি প্রতিদিন সেটাই করি। ও যখনই ফেরে ওই চাপা দেওয়া খাবার গরম করে খেয়ে নেয়। যে যাতে অভ্যস্ত আর কি। সেই এক দুষ্টুমি, সারা জীবন লোকের সমালোচনা আর পেছনে লাগার স্বভাবটা তোর আর গেল না রে। আচ্ছা শোনো, আমি তাহলে ওপরে চললাম, বাপির সাথে দেখা করে ফ্রেশ হয়ে নিচ্ছি। তুমি ওপরে যাও, আমি বাপির সাথে দেখা করে আবার নিচে আসবো, খাবারগুলো বেড়ে ওপরে যাব। সত্যি কবে যে আমার মেয়েটা এত কাজের হয়ে গেল বুঝতেই পারিনি। কথাগুলো শেষ করেই নীলাদেবী ওপরে দোতলায় উঠে গেলেন। কাজল সেদিনটা মা বাবাকে নিয়ে বেশ আনন্দ করল। সেদিন রাতটা বেশ আনন্দেই অতিবাহিত হয়ে গেল। পরের দিন সকাল হতেই বেশ পরিপাটি করে তৈরি হয়ে নিল কাজল। নীলাদেবীর কাছ থেকে আজ্ঞা নিয়ে পরাশরের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল কাজল। পথে যেতে যেতে একাধিকবার ফোন করলেন পরাশরকে, কিন্তু পরাশর ফোন তুললেন না। আদেও পরাশর বাড়িতে ছিলেন কি না এই বিষয়টা কনফার্ম করতে পারছিল না কাজল। অগত্যা আর কোনো উপায় না দেখে ভিজিটিং কার্ডে লেখা ঠিকানা অনুযায়ী একেবারে তার বাড়ির সামনে গিয়ে উপস্থিত হয়। বাড়ির সামনে গাড়িটা দাঁড়াতেই সামনের বড় পাঁচিলটার দিকে নজর পড়ল কাজলের। পাঁচিলটার এমন উচ্চতা দেখে ঘাবড়ে গেল কাজল। এক বিরাট অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল এই বাড়িটা। কলকাতা শহরের বুকে এমন সুবিশাল বাড়ি দেখে এক প্রকার হতবাক হয়ে গেল কাজল। ট্যাক্সি ড্রাইভারকে টাকাটা মিটিয়ে দিয়ে গাড়ি থেকে নেমে পড়ল।
বেশ ভালোভাবে বাড়িটাকে দেখতে লাগলো। তারপর এগিয়ে গেল দরজার সামনে। মেন গেটে একজন গৃহরক্ষী নজরে পড়ল। আচ্ছা, পরাশর মুখোপাধ্যায়ের সাথে দেখা করতে পারি? গৃহরক্ষীটি সাথে সাথে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনার কি আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল? হ্যাঁ। আচ্ছা, উনি কি এত বড় বাড়িতে একাই থাকেন নাকি? কাজলের কাছে এই প্রশ্নটা শুনে কিছুটা অবাক হলেন লোকটি। তারপর বললেন, কেন বলুন তো? ওনার ব্যক্তিগত বিষয়ে আমি আপনাকে কোনো কথা বলতে পারবো না। স্যার একেবারেই এসব পছন্দ করেন না। আর তাছাড়া আপনি তো একজন অচেনা মানুষ, কাজেই আপনার এতটা কৌতূহল কি শোভা পায়? লোকটির কথাগুলো একেবারেই ভালো লাগলো না কাজলের। তবুও নিজের কাজ গোছানোর তাগিদে সেই দিন ওই কড়া কড়া কথাগুলোকে হজম করতে হলো। আচ্ছা, স্যার কি আজকে দেখা করবেন? আপনি দাঁড়ান, আমি জিজ্ঞাসা করে আসছি। বেশ বেশ, আমি তাহলে এখানেই অপেক্ষা করছি। লোকটা কাজলকে ওখানেই অপেক্ষারত রেখে চলে গেল। কিছুক্ষণ বাদে ফিরে এসে বলল, আপনি ভেতরে যান, স্যার আপনার সাথে দেখা করবেন বললেন। কাজল লোকটিকে ধন্যবাদ জানিয়ে বলল, বেশ বেশ, আমি তাহলে ভেতরে যাচ্ছি। আচ্ছা, উনি কোথায় বসে আছেন একটু বলতে পারবেন? আসলে এত বড় বাড়ি তো, কাজেই জায়গাটা কোন দিকে না বলে দিলে হারিয়ে যাব আর কি। সোজা গিয়ে বাঁদিকে তাকালেই দেখবেন একটা বড় হল ঘর রয়েছে। স্যার ওই ঘরেই সকলের সাথে দেখা সাক্ষাৎ করেন। আপনার জন্য উনি ওখানেই অপেক্ষা করছেন। লোকটির মুখে অপেক্ষা করছেন কথাটি শুনতেই বেশ চমকে উঠল কাজল। যে মানুষটা সকাল থেকে এতবার ফোন করা সত্ত্বেও আমার ফোন তোলার প্রয়োজন অনুভব করলো না, তিনি জানলেন কি করে আমি ওনার সাথে আজ দেখা করতে আসছি? উনি তো আমাকে যে কোনো একটি রোববার দেখা করার কথা বলেছিলেন, কিন্তু নির্দিষ্ট করে তো কিছুই বলেননি। তাহলে উনি এভাবে আমার জন্য অপেক্ষা করছেন, কথাটা ভীষণ অদ্ভুত লাগছে না? লোকটা কাজলকে উদ্দেশ্য করে বলল, কি এত ভাবছেন ম্যাডাম? স্যার কিন্তু এভাবে অপেক্ষা করতে একেবারেই পছন্দ করেন না। হঠাৎ মাথা গরম হয়ে গেলেই কিন্তু ওনার সিদ্ধান্ত বদলে যেতে পারে। তখন আপনি আরোই ওনার সাথে সাক্ষাৎ করার সুযোগ পাবেন না। একবার সুযোগ হারালে কিন্তু আর সেই সুযোগ। লোকটার কথা শেষ হওয়ার আগেই কাজল বলল, আচ্ছা আচ্ছা, বেশ, আমি বুঝতে পেরেছি। আসলে আমি একটা জিনিস নিয়ে চিন্তা করছিলাম। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। বড় গেটের পাশের ছোট জায়গাটা দিয়ে ভেতরে প্রবেশ করলো কাজল। ঢোকা মাত্রই এক সুবিশাল প্রাসাদের মতো ভিটে নজরে পড়ল। তবে সেদিকে তাকিয়ে সময় নষ্ট না করে সে এগিয়ে যেতে লাগল। গৃহরক্ষীর কথা মতো বাঁ দিকের বড় হলঘরের সামনে এসে উপস্থিত হলো। ঘরের সামনে এসেই দেখল এক সুবিশাল আচ্ছাদনের তলায় সুসজ্জিত কার্পেটের ওপরে একটি সোফার ওপরে আয়েশ করে বসে রয়েছেন লেখক পরাশর বাবু। তার হাতে রয়েছে একটা ইংলিশ জার্নাল, যেটি কাজলের লেখা। কাজল সেটা দেখে অবাক হওয়ার পাশাপাশি আনন্দিত হলো। নিজের আবেগকে ধরে রাখতে না পেরে ঘরের ভেতর প্রবেশ করল। নমস্কার স্যার। পরাশর উঠে দাঁড়ালেন। তারপর কাজলের দিকে এগিয়ে এসে বললেন, আরে আসুন আসুন ম্যাডাম, আপনার আসার অপেক্ষাতেই ছিলাম। আশা করি আপনার এখানে আসতে কোনো অসুবিধা হয়নি। না না, সে হয়নি। তবে আপনি কিভাবে জানলেন আমি আজকে আপনার সাথে দেখা করতে আসছি? আমি তো আপনাকে ফোনেই পাচ্ছিলাম না। তারপরও যে আপনি এভাবে আন্দাজ করে ফেলবেন, এটা ভেবেই অবাক হচ্ছি। না, তেমন কিছু না। আমি বহুদিন ধরে লেখালেখির সাথে যুক্ত। এই তো আপনার লেখা একটা জার্নাল পড়ছিলাম, আজকেই পড়া শেষ করলাম। কারোর লেখা পড়লেই তার সম্পর্কে একটা আপেক্ষিক ধারণা করেই ফেলা যায়। ধরে নিন আপনার লেখার মধ্যে দিয়েই আপনার সম্পর্কে একটা স্থির ও নিশ্চল ধারণা পেয়েছি। কাজল কিছুটা অবাক হলো। তারপর বলল, আর ঠিক এই ব্যাপারটাই আপনার প্রতি আমাকে আকৃষ্ট করেছে। এত দিন ধরে লক্ষ্য করে একটা বিষয় পরিষ্কারভাবে অনুভব করতে পেরেছি যে আপনি একজন লেখক হওয়ার পাশাপাশি একজন অসাধারণ অবজারভার বটে। আর আমিও জানি আপনি কিভাবে মানুষের পেট থেকে কথা বার করে নিতে পারেন। আপনি যে এ কাজে বেশ পটু, তা আপনার সাথে কথা বলেই সেদিন আন্দাজ করতে পেরেছিলাম।
আপনি যে খুব বেশি দিন নষ্ট করবেন না সেটি গতকালের আলোচনার মধ্যে দিয়েই পরিষ্কার হয়ে গিয়েছিল। আমি জানতাম আপনি আজকেই আমার সাথে দেখা করতে আসবেন। তবে ওই যে কথাটা বলেছিলাম, মনে আছে আশা করি? কোন কথাটা বলুন তো স্যার? গতকাল বলেছিলাম না, সন্ধ্যের একটু আগেই আমাকে ছুটি নিতে হবে। আপনি যা জিজ্ঞাসা করার সন্ধ্যের মধ্যেই জিজ্ঞাসা করে ফেলুন। এরপর কিন্তু বলতে পারবেন না যে আমি আপনাকে সময় দিইনি। আচ্ছা, অসুবিধা নেই। আমি আজকে আপনার অধরা ইতিহাসের কিছু অধ্যায় জানতেই এসেছি। আশা করি যে কথা আপনি কাউকে বলেননি সে কথাই আজ আপনি আমাকে বলবেন। অনেক আশা নিয়ে এসেছি স্যার, দয়া করে আমাকে নিরাশ করবেন না। পরশর প্রথম দফায় কিছুটা চিন্তিত হয়ে পড়লেন, তারপর বললেন, আমার অধরা ইতিহাস বলতে? আমি তো প্রেস কনফারেন্সগুলোতে কিছু না কিছু বলেই থাকি। সেরকমই কি কোনো ঘটনা আপনি জানতে চাইছেন? না না স্যার, ঠিক সেরকম কিছু না। আসলে আপনি যে কাহিনীগুলো বলেন সেগুলো তো কম বেশি অনেকেই ধারণা করতে পারেন বা পেরেছেন। তবে আমি চাইছি এমন কিছু জানতে যা আপনি এখনো কারোর সামনেই প্রকাশ করেননি। আমার খুব ইচ্ছে আপনার আগামী বইয়ের বিষয় জানার। যদি সম্ভব হয় তাহলে বইটির বিষয়ে কিছু বলুন না। এটাও নিশ্চয়ই আপনার জীবনে ঘটা কোনো সত্য ঘটনা অবলম্বনেই আপনি লিখেছেন। পরাশর বেশ কিছুক্ষণ চিন্তায় আচ্ছন্ন হয়ে রইলেন, তারপর বললেন, বেশ, তবে আজ আপনাকে এমন এক কাহিনী বলবো যার মধ্যে দিয়ে আপনি আমাকেই নতুন করে জানতে পারবেন। বলতে পারেন এটা আমার জীবনেরই কাহিনী। তবে এটা নিয়েই আগামী বই লেখার চেষ্টায় আছি। কিন্তু এটি কাহিনী নয়, মনে হয় যেন এই ঘটনা আজও আমার সামনের জীবিত দৃষ্টান্ত হিসাবেই নিঃশ্বাস নিচ্ছে। তাই যতবার কলমের আঁচড়ে এটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে যাচ্ছি, ততবারই এই কাহিনীর মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছি। কাজলের কাছে পরাশরের কথাগুলো ক্রমে জটিল থেকে জটিলতর হয়ে উঠতে লাগলো। সে ব্যাগ থেকে একটা পেন আর ডায়েরি বের করে প্রস্তুত হয়ে নিল। পরাশর তার দিকে তাকিয়ে বললেন, বাপরে, আপনি তো তৈরিও হয়ে গেছেন দেখছি। হ্যাঁ, আসলে এই দিনটার প্রতীক্ষাতেই তো ছিলাম। নিন, আপনি বলুন, আমি আমার মতো করে লিখে নেব। তবে একটাই অনুরোধ, গোটা বিষয়টাকে আপনাকে আজকের মধ্যেই শেষ করতে হবে স্যার। কারণ আগামীকাল থেকে আমি জার্নাল পাবলিশ করার কাজ স্টার্ট করতে চাই। আপনার পরবর্তী বইটি প্রকাশের আগেই আমি এই জার্নালটিকে মানুষের সামনে প্রকাশ করে দিতে চাই। পরাশর মেয়েটির দিকে তাকালেন, তারপর বলতে শুরু করলেন, গতকাল প্রেস কনফারেন্সে এই কাহিনীটি সম্পর্কেই দু এক কথা বলতে শুরু করেছিলাম, কিন্তু তারপর ভাবলাম এই কাহিনীর সারবস্তু আপনার হাতেই থাক। তাই কাহিনীটি বলতে বলতেও থেমে গিয়েছিলাম আর কি। না হলে কালকেই হয়তো বিষয়টা ব্রেকিং নিউজ হয়ে যেত। মনের খেয়ালে বলতে শুরু করলে আর থামতে ইচ্ছে করে না, কিন্তু পরিস্থিতির খেয়াল তো রাখতেই হয়, বলুন। হ্যাঁ, তা তো ঠিকই। আপনি যে মনে মনে এত কিছু ভেবে রেখেছেন তা কেই বা জানতো বলুন। নিন, আপনি বরং লেখার কাজ শুরু করুন। আজ থেকে 2 বছর আগের কথা। লেখার কাজে আমাকে এদিকে ওদিকে যেতেই হয়। ঠিক সেইভাবেই আমি 2 বছর আগে পৌঁছে গিয়েছিলাম তিব্বতের পাশের এক ছোট্ট গ্রামে। এই গ্রামটি চীনের লাগোয়া হওয়ার দরুন বেশিরভাগ মানুষই চীনা ভাষায় কথা বলতেন। চীনের সুয়াচেন উপত্যকার থেকে 25 কিলোমিটার ভিতরে এই গ্রামটির অবস্থান রয়েছে। আসলে এখানকার মানুষের ধ্যান ধারণাগুলি আমাকে বিশেষভাবে আকর্ষিত করেছিল। এই জায়গাটি সম্পর্কে আমি অনেক রহস্যজনক কাহিনী শুনতে পেয়েছিলাম, যেটির সাথে সামঞ্জস্যতা বিধানের উদ্দেশ্যেই আমি ওই গ্রামটিতে গিয়েছিলাম। গ্রামের মানুষের কাছ থেকেই ওই জায়গার হারিয়ে যাওয়া ইতিহাসের বিষয়ে অনেক কিছু জানার আগ্রহ প্রকাশ পেয়েছিল আমার। তবে সেই আগ্রহী হওয়ার পরে যে আমাকে এমন ভয়ানক কিছুর মুখোমুখি হতে হবে, এ কথা জানলে আমি কোনোদিনও সেখানে যাওয়ার কথাই ভাবতাম না। যেদিন গ্রামে প্রবেশ করলাম সেদিন নজরে পড়ল একটি সোনার মূর্তি, যেটিকে ঘিরে সকলেই পূজার্চনায় ব্যস্ত ছিলেন। বিষয়টি চোখে পড়া মাত্রই আমি সেদিকে এগিয়ে গেলাম। গ্রামের মানুষের কাছে আমি ছিলাম এক আগন্তুক।
গ্রামটির পুরাতন ভাবধারার মধ্যেই বিরাজ করছিল তাদের কুসংস্কারাচ্ছন্ন মানসিকতা। একাধিকবার কোনো ভয়ার্ত কাহিনী যেভাবে আমাদের চোখের সামনে ডালপালা মেলে নিজের চরিত্র বিস্তারের কাজে লেগে পড়ে, ওই মানুষগুলির চোখে মুখেও আমি তেমনই এক প্রভাব লক্ষ্য করেছিলাম। কোনো কিছুর থেকে পালানোর আশায় তাদের ভয়ার্ত চোখগুলি ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল। ওরা নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করছিল ঠিকই, কিন্তু সেই ভাষার অন্তর্নিহিত অর্থ অনুধাবনের কাজ আমার পক্ষে এতটুকুও সহজ ছিল না। সামান্য ডান দিকে তাকাতেই নজরে পড়ল এক শীর্ণকায় চেহারা। লোকটির চোখগুলি জ্বলজ্বল করছিল। তিনি এক দৃষ্টি ওই বড় মূর্তিটির দিকে তাকিয়েছিলেন। তার নজরের তীক্ষ্ণতা ওই মূর্তির সব ক্ষমতাকেও যেন ম্লান করে দিতে চাইছিল। হঠাৎ এক অদ্ভুত আওয়াজে আমি লোকটির দিকে দৃষ্টি ফিরিয়ে পূজাক্ষেত্রের দিকে তাকাতে বাধ্য হলাম। সেদিকে তাকাতেই দেখলাম তারা ওই মূর্তিকে পরিতুষ্ট করবার জন্য এক ভিন্ন ধরনের বাদ্যযন্ত্রে ফুঁ দিচ্ছিলেন। 2-3 জন মিলে সে বাদ্যযন্ত্রটি বাজিয়ে চললেন। তারই সাথে সাথে আরও একটি শব্দ কানে ভেসে এলো, ঢোলের মতো কিছু একটা, যার উল্টো দিকের অংশটিতে হাতের তালু দিয়ে আঘাত করছিলেন বেশ কয়েকজন। সে মিলিত আঘাতে এক বিতর্কিত ধ্বনি ভেসে আসছিল। সেই ধ্বনির আওয়াজে আমার শরীর অস্থির করতে লাগলো। মনে হলো তারা কোনো ভগবানের নয়, শয়তানের আরাধনা করছেন। কথাগুলি ভাবতে ভাবতেই আমি হঠাৎ উল্টো দিকে তাকালাম। একবার ওই বৌদ্ধ ভিক্ষুকে দেখবার আশায় চোখটা সেদিকে যেতেই অবাক হয়ে গেলাম। এই সামান্য সময়ের মধ্যে তিনি কোথায় গায়েব হয়ে গিয়েছিলেন, সেটাই আমাকে নতুন করে ভাবিয়ে তুলেছিল। ওদের মধ্যে থেকেই একজন আমার দিকে এগিয়ে এসে বললেন, এর অর্থ বোঝবার মতো ক্ষমতা আমার ছিল না, তবে এটি বলেই তিনি আমার হাত ধরে পূজাক্ষেত্রের দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলেন। যাওয়ার সময় দেখতে পেলাম একাধিক গবাদি পশুকে আশেপাশে বেঁধে রাখা হয়েছে। তাদেরকে যে বলি দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে সেটি তাদের চেহারার মধ্যে লুকিয়ে থাকা ভয়েই প্রকাশ করে দিচ্ছিল। গোটা জায়গাটি ছিল জঙ্গলে আচ্ছন্ন। তার আশেপাশে ছোট ছোট পাহাড় গোটা ক্ষেত্রটির উপরে নিজের একাধিপত্য বিস্তার করেছিল। পাহাড়ি অঞ্চলের একাল সেরে বাতাসের শব্দ ফিসফিস করে আমার কানে কানে কিছু একটা বলে দিয়ে যেতে চাইছিল। লোকটি আমাকে আরও কিছুটা দূরে নিয়ে গিয়ে একটি ভাঙা টিলার উপরে বসতে বললেন। ধীরে ধীরে সন্ধে নেমে এলো। সন্ধ্যের চাদরে জায়গাটি আচ্ছাদিত হয়ে যাওয়ার পরেই তারস্বরে মন্ত্র পাঠ শুরু হলো। এই মন্ত্রের মধ্যে সব থেকে আকর্ষণীয় শব্দটি ছিল জিকিনিনকি। প্রধান পুরোহিতের উচ্চারিত ধ্বনির সাথে সাথে বাকিরাও একই সাথে ওই শব্দটি সজোরে উচ্চারণ করে উঠলেন। এরপর একটি একটি করে গবাদি পশুর মাথা কেটে তার দেহটিকে সামনের জ্বলন্ত চিতার দিকে এগিয়ে দেওয়া হলো। এত নৃশংসতা যেন কাউকে আর কোনোদিন দেখতে না হয়। সেদিন নিজের চোখে যা দেখেছিলাম আজও তা বিশ্বাস করতে ভয় হয়। যে যার নিজের গবাদি পশুকে ওই জ্বলন্ত চিতার উদ্দেশ্যে সেদিন দান করতে এসেছিলেন, এটুকু বুঝতে পেরেছিলাম যে ওই আয়োজন নিজেদের শান্তির জন্য নয়, সামনের ওই মূর্তিটিকে প্রসন্ন করার উদ্দেশ্যে করা হচ্ছিল। গবাদি পশুদের নৃশংসভাবে শিরটা আলাদা করে দেওয়ার সাথে সাথে ফিনকি দিয়ে রক্তের স্রোত এদিকে ওদিকে ছিটে যাচ্ছিল। একটি করে পশুকে ওই জ্বলন্ত চিতার মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে তাদের চিৎকারের শব্দ বৃদ্ধি পাচ্ছিল। আমার কাছে সবই ছিল নতুন, তবে এই ভয়ঙ্কর ঘটনার এক একটি অধ্যায়কে নিজের মধ্যে সাজিয়ে নিতে লাগলাম। গ্রামটি আয়তনে ছোট হওয়ার দরুন
সেখানকার প্রায় প্রত্যেকেই সেদিন ওই স্থানে উপস্থিত ছিলেন, কিন্তু ছিলেন না শুধুমাত্র ওই বৌদ্ধ ভিক্ষু। তিনি কেন এই অঞ্চলটি ছেড়ে চলে গেলেন, এটাই ছিল আমার কৌতূহলের বিষয়। বলির কাজ সমাপ্ত হয়ে যাওয়ার পরে তারা সমবেতভাবে একটি নাচের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। চীনা ভাষায় এই নাচকে বলা হয় সাইহাই নৃত্য। বিভিন্ন রকমের রাক্ষসের মুখোশ পরে এই নৃত্যানুষ্ঠানে সকলে অংশগ্রহণ করেন। এই অঞ্চলটির উপরে যে কোনো খারাপ শক্তি নিজের অস্তিত্ব বলবৎ করেছিল, তা এই অঞ্চলের মানুষের আচরণই সেদিন প্রমাণ করে দিচ্ছিল। এই গানটি তারা সমবেতভাবে বেশ কিছুক্ষণ গেয়েই চললেন। ওই জ্বলন্ত চিতাটির আগুন নিভে আসা পর্যন্ত এইভাবেই সেই প্রক্রিয়া অব্যাহত রইল। আপনার এই কথাগুলি এতদিন পরও মনে আছে দেখে বেশ অবাক হচ্ছি। এত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলিও যে আপনার স্মরণে রয়েছে, সত্যি দেখে অবাক হচ্ছি। আমার জন্যেই যে এত আয়োজন ছিল, কি করে মনে না পড়ে থাকে বলুন তো? আপনার জন্য এই আয়োজন বলতে? আরে বাবা, নতুন অতিথিকে দেখেই হয়তো তারা এত আনন্দ করছিলেন। ওদের প্রতিটি কাজের কারণ জানবার জন্যই তো সেখানে পাড়ি দিয়েছিলাম। আমার কাছেও তো ডায়েরি আর পেন সবসময় মজুদ থাকতো, তাই ওরা যা যা করছিল সব কিছুরই তথ্য প্রমাণ রেখে দিয়েছিলাম এই ডায়েরির মধ্যেই। তাই বিষয়গুলো পাকাপাকিভাবেই মনের মধ্যে থেকে গিয়েছে। বেশ, বুঝলাম। এরপর কি হয়েছিল স্যার? পরাশরের মুখের ভাষা সম্পূর্ণ বদলে যেতে লাগলো। তিনি জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বললেন, এতটা তো বললাম, এরপর চলুন আপনাকে আমি আমার বাড়িটা দেখাতে দেখাতেই বাকি গল্প বলি। কি আপত্তি নেই তো? হেমা, এ তো আমার উপরই পাওনা বলতে পারেন। চলুন, আপনার সাথে অবশ্যই যাব। চলুন। পরাশর সিঁড়ি ধরে ওপরের দিকে এগোতে থাকলেন। কাজলও তার পিছু পিছু এগিয়ে চলল। গোটা বাড়িটার মধ্যে এক নীরবতা বিরাজ করছিল। মনে হচ্ছিল কোনো ইতিহাসকে দম বন্ধ করে ওই ঐতিহ্যের ভেতরে কবরস্থ করে দেওয়া হয়েছে। সেই ইতিহাসের বীজ এতটাই গভীরে রয়েছে যাকে খুঁজে পাওয়া অসম্ভব। কাজল দোতলায় ওঠার পরেই একটা ঘর দেখতে পেল। ঘরের ভেতরে 4 জনের ফটো টাঙানো ছিল। তাদের ছবিতে মালা দেখতে পেয়েই কাজলের মনে এক নতুন আশঙ্কা জন্মালো। আচ্ছা স্যার, ওনারা কারা? আমার পিতা, মাতা, দাদা এবং বৌদি। তাদের এই মৃত্যুটা বেশ রহস্যজনক বলতে পারেন। এই শহরে কিছুদিন হলো এক পিশাচের উপদ্রবের কথা শুনতে পাচ্ছেন কম বেশি সকলেই। আপনিও শুনেছেন নিশ্চয়ই। ও হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে সে ব্যাপারে কিছু কথা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। এই পিশাচটি কে আর কোথা থেকেই বা এসেছে, এই ব্যাপারে তো কিছু জানা যায়নি। পুলিশ তো এই লোকটাকে তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পায়নি। কিন্তু তার সাথে এনাদের মৃত্যুর কি রহস্য লুকিয়ে রয়েছে স্যার? এক বিশেষ গভীর রহস্যই লুকিয়ে রয়েছে বলতে পারেন। আমি সেই পিশাচকে নিজের চোখের সামনে এদেরকে হত্যা করতে দেখেছিলাম, কিন্তু সেদিন ওই পিশাচের কাছে যাওয়ার সাহস হয়নি। সে কিভাবে যে আমাদের বাড়িতে ঢুকে পড়েছিল জানি না, কিন্তু পুলিশের হাত থেকে বাঁচতেই হয়তো তাকে আমাদের বাড়িতেই আশ্রয় নিতে হয়েছিল। অমাবস্যার সেই রাতের ঘটনার কথা ভাবলেও আজও আমার গায়ে কাঁটা দেয়। বাড়ি ফিরেই দেখলাম বাড়ির সব কটা আলো নেভানো। বাড়ির লোকেদের নাম ধরে চিৎকার করতে যাব, এমন সময় এক ভয়ঙ্কর জন্তুর কণ্ঠস্বর আমার কানে ভেসে এলো। আওয়াজটা এসেছিল দোতলার এই ঘর থেকেই। আমি কোনো দিকে না তাকিয়ে যত তাড়াতাড়ি সম্ভব দোতলার উপরে উঠে দেখলাম এই ঘরের মধ্যে সকলকে ঘিরে রেখেছে এক পিশাচ। লোমশ শরীর, দীর্ঘ চেহারা, নখুলো হাত, ধীরে ধীরে আমার পরিবারের লোকের দিকে এগিয়ে আসছিল। আমি ভয়ে চুপ করে থাকতে সেদিন এক প্রকার বাধ্য হয়েছিলাম। ওই অবস্থায় আমার পক্ষে সেদিন তাদের বাঁচানো এক প্রকার অসম্ভব ছিল। আমার কিছু বোঝার আগেই
হঠাৎ পুলিশের গাড়ির সাইরেনের শব্দ আমার কানে ভেসে এলো। বাইরে মেঘ গর্জনের আওয়াজ পেলাম। সামান্য সময়ের ব্যবধানেই দেখলাম পিশাচটি আরও উত্তেজিত হয়ে পড়েছে। সে সজোরে তার নখ দিয়ে আঘাত করলো আমার বাবার বুকে। তারপরে একে একে সকলের শরীরের উপরে নিজের ধারালো নখের সাহায্যে আঘাত করতে লাগলো সেই ভয়ঙ্কর জন্তুটি। এরপর সামনের ওই জানলাটি ভেঙে এক লাফে নিচে পড়ে বাগানের ওই জঙ্গলের দিকে হারিয়ে গিয়েছিল। সে কি, আপনার চোখের সামনে এত কিছু ঘটেছিল অথচ আপনি কিছুই করতে পারলেন না? অন্তত একটা ভারী জিনিসের সাহায্যে পিশাচটাকে আঘাত করতে পারতেন। তাহলে তার পক্ষে এতজনকে একসাথে মেরে ফেলা সহজ হতো না। আচ্ছা স্যার, আপনার পরিবারের এত ঘটনা ঘটে গিয়েছিল, কিন্তু পুলিশের কাছে তো এই বিষয়ে কোনো খবর পৌঁছায়নি। আপনি তো একজন নামকরা ব্যক্তি, আপনার জীবনে এত কিছু ঘটে গেছিল অথচ কেউ কিছুই জানতে পারল না। আসলে আমি খুব কম মানুষের কাছে খবরটা প্রকাশ করেছিলাম। অতিরিক্ত সমালোচনার শিকার হতে চাইনি, তাই কিছু মানুষের কাছে এই বিষয়ে খবরাখবর ছিল। পুলিশ ডিপার্টমেন্টের জনা কয়েক মানুষ ব্যতীত এই বিষয়ে তেমন কেউই জানতেন না। তারপর কি হয়েছিল? ওনাদের সৎকার? সব কিছু এখনই জেনে ফেলবেন তো পুরো কাহিনীটির মজা নেবেন কিভাবে? আপনি তো অন্য এক কাহিনীতে ছিলেন। আপনার প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তো আমাকে আবার বাস্তবে ফিরে আসতে হলো। সবটাই যে একে অপরের পরিপূরক ম্যাডাম, একটির সাথে আরেকটির সম্যক মিল রয়েছে। এত সহজে যে এই গাঁট খুলে ফেলা সম্ভব নয়। আপনি তো নিজেই বলেছিলেন আমাকে না থেমে কাহিনী বলে যেতে। এখন দেখছেন তো নিজেই একাধিক কৌতূহল দেখিয়ে ফেলছেন। এদিকে সময় কিন্তু নিজের ছন্দে এগিয়ে যাচ্ছে ম্যাডাম। গ্রামের জনমানুষে আমাকে নিয়ে প্রবল কৌতূহল সৃষ্টি হয়েছিল, তবে সেই কৌতূহল নিবারণের কোনো উপায় আমার কাছে ছিল না। ওদের ভাষার সাথে নিজের মনকে হাজারবার জোড়ার চেষ্টা করেও বারে বারে ব্যর্থ হয়ে পড়ছিলাম আমি। ওখানকার কাজ শেষ করেই ওরা আমাকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। যে জায়গাটিতে পূজার কাজ সম্পন্ন হচ্ছিল সেই জায়গাটি একেবারেই গ্রামের সীমান্তে অবস্থান করছিল। পূজার কাজ শেষ হতেই সকলে আমাকে সঙ্গী নিয়ে গ্রামের দিকে এগিয়ে যেতে লাগলেন। গ্রামের ভিতরে প্রবেশ করতেই দেখলাম ছোট ছোট কুটিরগুলিতে টিমটিম করে আলো জ্বলছে। ওরা নিজেদের মধ্যে চীনা ভাষায় কিছু একটা নিয়ে আশঙ্কা প্রকাশ করতে লাগলেন। তারপর ওদের মধ্যে থেকেই একটি 10-12 বছরের ছেলে আমার দিকে এগিয়ে এলেন। আমার হাতটি ধরে তিনি একটি কুটিরের দিকে এগিয়ে যেতে লাগলেন। গ্রামের বাকিরা যে যার নিজের কুটিরের দিকে এগিয়ে গেলেন। আমাকে কুটিরে নিয়ে যেতেই আমি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এতক্ষণ চুপ করে থাকতে থাকতে এক প্রকার দম বন্ধ হয়ে আসছিল। বাধ্য হয়ে সাবলীল কণ্ঠেই ছেলেটিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, আমাকে এখানে নিয়ে এলে কেন? আজকের রাতটা কি খুব ভয়াবহ? ছেলেটি দেখলাম আমার দিকে চুপ করে তাকিয়ে রইলেন। তারপর আমাকে উদ্দেশ্য করে ওদের ভাষায় কিছু কথা বলার চেষ্টা করতে লাগলেন। আমি কিছুতেই বিষয়টি আন্দাজ করতে পারলাম না, তবে ওর চোখ মুখের ইশারা দেখে বুঝতে পেরেছিলাম সে সেদিন রাতটা আমাকে ওখান থেকে বাইরে না যাওয়ার অনুরোধ করছিল। আমি ওর ইশারা বুঝতে পারলাম। তারপরেই দেখলাম সে দরজাটি সামান্য ভেজিয়ে রেখে বাইরে বেরিয়ে গেল। ঘরের মধ্যে টিমটিম করে একটি লণ্ঠন জ্বলছিল। সেই আলোতেই দেখলাম গোটা ঘরটিতে নানান রকমের আঁকিবুকি কাটা ছিল। কিছুটা সময় ওখানে ওভাবেই চুপ করে বসে রইলাম। ঠিক তারপরেই বাইরে কয়েকজনের গলার স্বর ভেসে আসতে শুনলাম। দেখলাম তারা কাঁধে করে কোনো কিছু নিয়ে যাচ্ছেন। খুব ভালো করে দেখার পরে বুঝতে পারলাম সেটি একজনের মৃতদেহ ছিল। তারা নিজেদের ভাষায় বিভিন্ন মন্ত্র উচ্চারণ করতে করতেই সেগুলিকে নিয়ে অগ্রসর হতে লাগলেন। আমি আর কৌতূহল দমিয়ে রাখতে না পেরে তাদেরকে অনুসরণ করতে শুরু করলাম। গোটা গ্রামে যেন সেদিন শোকের ছায়া নেমে এসেছিল। ওদের নজর এড়িয়ে আমি ধীরে গতিতে ওদের লক্ষ্য করে এগোতে থাকলাম। কিছুটা দূরে যাওয়ার পরেই একটা কুটির নজরে পড়ল। গোটা কুটিরের চারিপাশে ওরা সারি সারি মৃত ইঁদুর টাঙিয়ে রেখেছিলেন। তাদের টাটকা রক্ত তখনও মাটির উপরিভাগকে ভিজিয়ে দিচ্ছিল।
বিষয়টি দেখা মাত্রই আমার গা ঘিন ঘিন করে উঠল। এরপরেই আমি যা দেখলাম তা ছিল এক প্রকার অনস্বীকার্য। এমনটাও যে ঘটতে পারে তা ছিল আমার ধারণার একেবারে বাইরেই। আমি দেখলাম ওরা ওই মৃতদেহটিকে ওখানে রেখে চলে গেল। সাদা চাদরে আবৃত সেই মৃতদেহটির সারা শরীরে নানান রকমের চিহ্ন অঙ্কিত ছিল। এরপর সকলে কুটিরের বাইরে বেরিয়ে কুটিরটিকে চারিদিক থেকে ঘিরে ধরলেন। তারপরেই দেখলাম তারা কোনো তরল পদার্থের সাহায্যে গোটা জায়গাটিকে ঘিরে ফেলতে লাগলেন। ওই তরলের প্রতিটি ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথেই দূরের জঙ্গল থেকে কারোর পদধ্বনি কানে ভেসে আসতে শুরু করলো। মনে হচ্ছিল যেন কাউকে আহ্বান করা হচ্ছে। ওই তরলের থেকে নিঃসৃত হওয়া গন্ধই যেন তাকে সেদিকে ডেকে নিয়ে আসছিল। ক্রমে সেই আওয়াজটি আরও প্রকট হতে লাগলো। বেশ কিছুটা সময় এভাবেই অতিবাহিত হয়ে যাওয়ার পরে তারা সকলে ধীরে ধীরে সেখান থেকে সরে যেতে লাগলেন। এরপর তারা সকলেই সেখান থেকে প্রস্থান করে গেলেন। যাওয়ার সময়ে কেউই একবারের জন্যেও পিছনের দিকে ফিরে তাকালেন না। আমি নিজের মনকে শক্ত করে ওইভাবেই ওখানে একটি পাথরকে ঘেঁষে গোটা ঘটনাটিকে নিজের চোখে প্রত্যক্ষ করতে লাগলাম। সেই আওয়াজটি যে কখনোই মানুষের হতে পারে না সে বিষয়ে আমি ধারণা করতে পেরেছিলাম, কিন্তু আমার সমস্ত ধারণাগুলিকে মিথ্যে প্রমাণ করে আমার সামনে এসে দাঁড়ালেন সেই বৌদ্ধ ভিক্ষুটি। ওনাকে ওই কুটিরের বাইরে দেখে আমি সেদিন চমকে গিয়েছিলাম। আমি যা দেখলাম তা দেখা মাত্রই আমার শিরনাড়া বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে গেল। দেখলাম সেই লোকটির শরীরের গঠন ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যাচ্ছে। তিনি সাধারণ মানুষের রূপ পরিবর্তন করে এক পিশাচের আকার ধারণ করছেন, ঠিক যেমন পিশাচটি আমি আমার বাড়িতে দেখতে পেয়েছিলাম, একেবারে হুবহু সেই রকমই। তার মানে ওই পিশাচটাই কি তাহলে এই শহরেও? পরাশর পুনরায় জানলার বাইরে তাকালেন। তারপর ওনার চোখে মুখে এক অদ্ভুত অস্বস্তি কাজ করতে শুরু করলো। কাজল জিজ্ঞেস করলো, কি হলো স্যার, থামলেন যে? আসলে সন্ধে হতেই যায়। আমি আসলে এই সময়টা একটু একা থাকতেই পছন্দ করি। কাউকেই সেভাবে বাড়িতে আসতে দিই না। কিন্তু আপনাকে যে কথা দিয়ে ফেলেছি সেটাই আমাকে বারে বারে ভাবাচ্ছে। কোনো অসুবিধা নেই স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনার বলা শেষ হতেই আমি চলে যাব। আপনি তেমন হলে একটু বিশ্রাম নিতে পারেন। 1 ঘন্টা পরে না হয়। না না, কিছুতেই না। একটা সেকেন্ডও আমি নষ্ট করতে পারবো না। আপনি কিছুই জানেন না। কি? আমি কি জানি না স্যার? সেই শয়তানটাকে আপনি নিজের চোখে দেখেছিলেন বলেই হয়তো তারপর থেকে আপনার মনের মধ্যে এক ভয় কাজ করতে শুরু করেছে। ওই সন্ধ্যার পরে এই ঘটনা ঘটছিল, আর সেই ভয়টাকেই আপনি আপনার মন থেকে কোনোদিনও দূর করতে পারেননি। সেই জন্যই কি? পরাশর অদ্ভুতভাবে হাঁপাতে শুরু করলেন। কাজলের দিকে তার আর নজর গেল না। তিনি পাশের ঘরে দৌড়ে চলে গেলেন। কাজলও কিছু না বুঝে তাকে উদ্দেশ্য করে ধাওয়া করল। সেই ঘরে প্রবেশ করা মাত্রই কাজল লক্ষ্য করল পরাশর জানলার গ্রিলগুলোকে শক্ত করে ধরে দাঁড়িয়ে রয়েছেন। তার শরীরটা যেন আর তার বশে নেই। পরাশরকে আর কোনো প্রশ্ন করার প্রয়োজন পড়ল না। তিনি নিজের থেকেই কথাগুলো বলতে শুরু করলেন। সেই বৌদ্ধ ভিক্ষু নিজের রূপ পরিবর্তন করে কুটিরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে টিমটিম করে লণ্ঠনের আলো জ্বলছিল। সেই লণ্ঠনের আলোয় ঘরটা বেশ কিছুটা উজ্জ্বল হয়ে উঠেছিল। মৃতদেহটিকে পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। ওই পিশাচটি দেখলাম সেদিকে এগিয়ে যেতে শুরু করলেন। এরপর তিনি ওই মৃতদেহটির চারিপাশে একবার প্রদক্ষিণ করলেন। তারপরে সেই মৃতদেহটির পায়ের কাছের জায়গাটিতে বসলেন। উফ! তারপরের চিত্রটি ছিল আরও ভয়ঙ্কর। আমি দেখলাম ওই পিশাচটি নিজের তীক্ষ্ণ নখের দ্বারা ওই মৃতদেহটির শরীর থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছেন। কি ভয়ঙ্কর ছিল সেই দৃশ্য! কোনো মানুষের যে এভাবে পরিবর্তন ঘটে যেতে পারে তা আমি কল্পনাও করতে পারি না। শরীরের প্রায় অর্ধেক অংশের মাংস এভাবে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার পরে সেই পিশাচটি বাড়ির চালের দিকে তাকালেন। তার শরীরের বিভিন্ন অংশে কাঁচা রক্তের ধারা প্রবাহিত হচ্ছিল।
তিনি এক বিকট আওয়াজ করে সেই মাংসগুলিকে পরম আনন্দে ভক্ষণ করেই চলেছিলেন। বিষয়টি দেখা মাত্রই আমি নিজেকে সামলে রাখতে পারলাম না। যে বৌদ্ধ ভিক্ষুকে সেদিন জঙ্গলের দিকে এগিয়ে যেতে দেখেছিলাম, তিনি যে এমন পিশাচে পরিণত হতে পারেন এ ঘটনা ছিল আমার ধারণার বাইরে। আমি উত্তেজনা চেপে রাখতে না পেরে একটি পাথরের উপরে পা দিয়ে ফেলেছিলাম। বৃষ্টির কারণে মাটি আলগা থাকায় ওই ছোট পাথরটি আমার দেহের ভার সামলাতে না পেরে নিচের দিকে অগ্রসর হতেই আমি পিছলে পড়ে গেলাম। পড়ে যাওয়ার সাথে সাথেই আমার পিঠের পিছনের দিকটায় সজোরে চোট লেগেছিল। নিজের বেদনা লুকিয়ে রাখতে না পেরে বেশ জোরে চিৎকার করে উঠেছিলাম। কিন্তু তারপরেই মনে পড়ল সেই পিশাচের কথা। থরথর করে কাঁপতে শুরু করেছিলাম আমি। নিজের শরীরটা নিয়ে সেখান থেকে পালিয়ে বাঁচার ক্ষমতাটুকু সেদিন আমার ছিল না। দেখলাম পিশাচটা হুঙ্কার করতে শুরু করলো। আমার কণ্ঠস্বর যে তার কানেও পৌঁছেছে তা বুঝতে পারলাম যখন দেখলাম তার পদধ্বনির শব্দ ক্রমে আমার দিকে এগিয়ে আসছে। আমি জানতাম এর পরের পরিণতি ঠিক কী হতে চলেছে। সেদিন যেভাবেই হোক আমাকে নিজেকে রক্ষা করতেই হতো। আমি গ্রামবাসীদের উদ্দেশ্য করে একাধিকবার নিজেকে রক্ষার তাগিদে চিৎকার করতে লাগলাম, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে এলেন না। অগত্যা কোনো উপায় না পেয়ে জঙ্গলের দিকে এগোতে শুরু করলাম। পিঠের পিছনের দিকে আঘাত লাগায় সজোরে পা চালিয়ে এগোনো এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। জঙ্গলের দিকে এগোতেই একটি ভেঙে যাওয়া গাছের ডালের সাথে লেগে আমার ডান পায়ের একদিকটা খুব বিশ্রীভাবেই কেটে গেল। দেখলাম ওই স্থান থেকে রক্ত ঝরতে শুরু করেছে। আমি সেদিকে দৃষ্টি না দিয়ে আরও সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। পিছনের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম পিশাচটি আমার রক্তের গন্ধ শুঁকছে। এরপর সে জিভে দিয়ে ওই রক্তের স্বাদ নিল। তারপরে হুঙ্কার ছেড়ে আবার আমার সেই রক্তের সীমানা দেখেই এগোতে শুরু করলো। অমাবস্যা সেই ঘন কালো অন্ধকারের মধ্যেও যে কারুর পক্ষে রক্তের সীমানা দেখে এগিয়ে আসা সম্ভব, সেটি সেদিন আমাকে অবাক করেছিল। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে জঙ্গলের রাস্তা ধরে নিজের সর্বশক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে চললাম। আর সেই হুঙ্কারের শব্দ সব বাধা অতিক্রম করে আমার কানে ভেসে আসতে লাগলো। মনে হচ্ছিল সে যেন আমার খুব কাছেই এসে পড়েছে। আমি আমার গতি বাড়ালাম, হাত দিয়ে রক্ত বন্ধ করার অনেক চেষ্টা করলাম, কিন্তু ওই হুঙ্কারের শব্দটি যেন আমার হৃদয়কে বিদীর্ণ করে আমার গোটা শরীর ও মনের উপরে বিদ্রোহ ঘোষণা করতে লাগলো। সব ভুলে সেই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বেমালুম ছুটে চললাম প্রাণ বাঁচানোর তাগিদে। একটা জায়গায় এসে থামতেই হলো। দেখলাম জঙ্গলের এক প্রান্তে একটি গাছ বেঁকানো অবস্থায় ইতস্তত বিক্ষিপ্তভাবে পড়ে রয়েছে। ওই গাছটিকেই আশ্রয় করেই বাঁচার চেষ্টায় এগিয়ে যেতে লাগলাম। সেদিকে এগোতেই দেখলাম গাছের পিছন থেকে সে বেরিয়ে আসছে। তাদের হুঙ্কারের শব্দ আবারও আমার কানে পৌঁছতে শুরু করলো। ওই নিস্তব্ধ রাত্রে তার নিঃশ্বাসের শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। হঠাৎ দেখলাম সে পিশাচ আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমার দিকে তাকিয়ে বিকট আওয়াজ করতে শুরু করলো সেটি। তারপর নিজের চোখের সাহায্যে আমাকে আকৃষ্ট করতে লাগলো। ওর চোখের গহ্বরে যেন কোনো এক অপার্থিব শক্তি লুকিয়েছিল। আমি নিজের অজান্তেই সেদিকে আকৃষ্ট হতে শুরু করেছিলাম। কিছুতেই নিজেকে সেখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে পারছিলাম না। মনে হচ্ছিল ওর চোখের ওই অতল গহ্বর যেন আমার সম্মুখে বিস্তারিতভাবে কোনো কাহিনীকে বলে দিয়ে যেতে চাইছে। আমি ওর চোখের দিকে দৃষ্টি নিবদ্ধ করতেই এক কাহিনী দেখতে পেলাম। অজানা ইতিহাস আমাকে হাতছানি দিয়ে ডাকছে। দেখলাম সেই গ্রামকে, পাহাড়ের কোলে লুকিয়ে থাকা সেই ছোট্ট গ্রামটিকে। তারপরেই দেখতে পেলাম একাধিক তিব্বতীকে। তারা গৌতম বুদ্ধের উপাসক ছিলেন। পাহাড়ের পাদদেশে গাছের ছায়াগুলিকে একের পর এক পেরিয়ে তারা এগিয়ে আসছিলেন সেই গ্রামের উদ্দেশ্যে। গ্রামের সীমান্তে এসে উপনীত হওয়ার পরেই এক ছোট্ট মন্দির নজরে পড়ল। সেই মন্দিরের দিকেই এগিয়ে যাচ্ছিলেন তারা। ওদিকে লক্ষ্য করে গ্রামের কিছু মানুষও মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তাদের প্রত্যেকের কণ্ঠে শোভা পাচ্ছিল সেই মন্ত্র। নিজেদের ছন্দে এগিয়ে চলেছিলেন তারা। তারপরে নজরে পড়ল এক মূর্তি। গ্রামের ওই মন্দিরে কেন ওই মূর্তির পূজা করা হচ্ছিল এ বিষয়ে কিছুই জানতে পারলাম না। শুধু দেখলাম
তারা প্রত্যেকেই নির্দিষ্ট মন্ত্র পাঠ করতে করতে ওই মূর্তির চারিপাশে প্রদক্ষিণ করতে করতে তার দিকে ফুল ছুঁড়ে দিচ্ছেন। এরপরেই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। দেখলাম গ্রামের বাইরে থেকে কিছু লোক কাটারি নিয়ে তাদের দিকে এগিয়ে আসছেন। তারা ওই মন্দিরে প্রবেশ করেই অনাবশ্যকভাবে লোকগুলির উপরে কাটারি দিয়ে আঘাত করতে লাগলেন। প্রচুর বৌদ্ধ ভিক্ষু সেই কাটারির আঘাতে ওখানে মৃত্যুবরণ করতে বাধ্য হলেন। এরপরেই দেখলাম সেই বৌদ্ধ ভিক্ষুকে, তিনিও যে ওদের মধ্যেই ছিলেন তা এতক্ষণ পরেই নজরে পড়ল। ওই কাটারির আঘাত তাকে স্পর্শ করবার আগেই তিনি মূর্তিটিকে নিজের হাতে তুলে নিলেন। তারপরে এগিয়ে যেতে লাগলেন জঙ্গলের দিকে। জঙ্গলের মধ্যে দিয়ে প্রাণপণে ছুটে চললেন তিনি। একাধিকবার তার পায়ে চোঁচ ফুটে যাচ্ছিল, পাথরে আঘাত লেগে বেশ কয়েকবার হুমড়ি খেয়ে পড়েও যাচ্ছিলেন তিনি, কিন্তু কোনোভাবেই মূর্তিটিকে নিজের কাজ ছাড়া করতে চাইলেন না তিনি। লোকগুলি তার কাছে পৌঁছতে না পারলেও তাকে উদ্দেশ্য করে কাটারি ছুঁড়ে দিতে লাগলেন। একটি ধারালো দিকটা এসে গিঁথে গেল ঠিক তার পিঠের পিছনে। তিনি হাঁপাতে শুরু করলেন, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তীব্রভাবে চিৎকার করে উঠলেন তিনি। আরেকটি হাত দিয়ে কাটারিটিকে বার করার সাথে সাথে সেই স্থানটি থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। তারপরেও তিনি থামলেন না, আবার সেই মূর্তিটিকে হাতে শক্ত করে চেপে ধরে এগিয়ে যেতে শুরু করলেন। তার হাতের রক্তগুলি ওই মূর্তির গোটা শরীরেই লেগে গিয়েছিল। এভাবে আরও কিছুটা রাস্তায় এগোনোর পরই সন্ধ্যের চাদরে ঢাকা গেল সেই অঞ্চলটি। অন্ধকারের মধ্যেও লোকগুলি তাকে লক্ষ্য করে কোপ মারতে লাগলেন। ওই লোকটির উপরে কিসের আক্রোশ ছিল তা ওই লোকটিও জানতেন না। আসলে তারা ওই মূর্তিটিকে চুরি করতে এসেছিলেন। ওই সোনার মূর্তিটিকে তারা হড়প করে অর্থ উপার্জন করতে চেয়েছিলেন, কিন্তু ওই বৌদ্ধ ভিক্ষুরা ছিলেন ওই মূর্তিটির রক্ষক। তারা সকলে প্রাণ হারালেও শেষমেশ সেই মানুষটি নিজের প্রাণের বিনিময়ে সেই মূর্তিকে রক্ষা করতে চেয়েছিলেন। সেদিনও ঠিক এরকমই অমাবস্যা ছিল। আকাশে কোনো তারার লেশ মাত্র ছিল না। সেই বৌদ্ধ ভিক্ষু আরও গভীর জঙ্গলের দিকে তাঁদেরকে এগিয়ে নিয়ে যেতে লাগলেন। এরপর তিনি এসে পৌঁছলেন এক গুহার সামনে। গুহার কাছে পৌঁছতেই তিনি ওই মূর্তিকে গুহার সামনে রেখে দিয়ে তারস্বরে জিকিনিনকি বলে চিৎকার করতে শুরু করলেন। ততক্ষণে ওই লোকগুলিও তার পিছু করতে করতে ওই স্থানেই এসে উপস্থিত হয়েছিলেন। তারা কিছু বোঝার আগেই দেখলেন এক বিশালকায় পিশাচ গুহার গর্ভ থেকে হুঙ্কার ছেড়ে বেরিয়ে আসছে। ওরা সকলেই ভয়ে জড়সড়ো হয়ে গেলেন, কিন্তু লোকটি ওইভাবে সেই পিশাচকে লক্ষ্য করে বসে রইলেন। পিশাচটি তার দিকে এগিয়ে আসতে লাগলেন। এরপর সেই পিশাচ ওই মূর্তিটিকে হাতে তুলে নিলেন। ওই মূর্তিটির রক্ষাকর্তা হিসেবেই যে তিনি সেদিন গুহার বাইরে বেরিয়ে এসেছিলেন সেটি পরিষ্কারভাবেই বুঝতে পেরেছিলাম। কিন্তু তারপরেই ঘটল আরও বিপজ্জনক ঘটনা। লোকটির চোখের দিকে তাকালো সেই পিশাচ, তারপর তার দিকে এগিয়ে যেতে লাগলো। লোকটি নিজের শরীরটাকে পিশাচের কাছে সঁপে দিলেন। পিশাচটি ওই বৌদ্ধ ভিক্ষুর মুখটা নিজের নখের সাহায্যে ফাঁক করলেন। তারপর ধোঁয়ার মতো আবরণ তৈরি করে ওই ভিক্ষুকের মুখের মধ্যে দিয়ে তার শরীরের ভিতরে প্রবেশ করলেন। এরপর সেই বৌদ্ধ ভিক্ষু কিছুক্ষণ চুপচাপ স্থির হয়েই দাঁড়িয়ে রইলেন। তারপর পিছনে ফিরতেই ওই পিছনে দাঁড়িয়ে থাকা লোকগুলি ভয়ে চিৎকার করে উঠলেন। সেই বৌদ্ধ ভিক্ষুকের চোখের ভাষা বদলে গেছিল। তার শরীরে এসে গিয়েছিল এক ভয়ঙ্কর শক্তি। সেই ভিক্ষু পরিণত হয়েছিলেন এক ভয়ঙ্কর পিশাচে। এরপর তিনি ওই লোকগুলিকে উদ্দেশ্য করে এগোতে লাগলেন। লোকগুলি কিছু বুঝতে না পেরে দৌড়তে শুরু করলেন, কিন্তু সেই ভিক্ষুকের চেহারা ধীরে ধীরে ক্রমে আরও সুউচ্চ হতে লাগলো। তারপর তিনি ওই পিশাচের মতোই বিশালকায়। এরপর তিনি নিজের লম্বা হাতের সাহায্যে ওই লোকগুলিকে নিজের দিকে টেনে এনে তাদের শরীর থেকে একে একে সব অঙ্গগুলি টেনে টেনে ছিঁড়তে লাগলেন। কারোর শরীর থেকে হাত, কারোর পা, আবার কারোর মাথাটাকেই ধর থেকে আলাদা করে দিতে লাগল। তাদের সকলকে শেষ করে আবার তিনি এগিয়ে যেতে লাগলেন সেই গ্রামের উদ্দেশ্যে। এরপর ধীরে ধীরে তিনি পুনরায় সেই গ্রামে প্রবেশ করলেন। ওই মূর্তিটিকে নিয়ে সেই মন্দিরের দিকে এগিয়ে যেতে লাগলেন। তারপর ওই বেদিটির উপরে আবার সেই মূর্তিটিকে রেখে দিলেন। এরপর ধীরে ধীরে তিনি আবার পূর্বের অবস্থায় ফিরে এলেন। তখন ভোরের আলো ফুটে গিয়েছিল। গ্রামের লোকেরা মন্দিরের বাইরে জড়ো হয়েছিলেন।
তারা ওই বৌদ্ধ ভিক্ষুকে দেখে হাত জোর করলেন। বৌদ্ধ ভিক্ষু আস্তে আস্তে ওই অঞ্চল ত্যাগ করে আবার জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এরপরেই আবার আমি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছিলাম, কিন্তু নিজের চোখের সামনে সেই পিশাচকে দেখতে পেয়েই আবার আমার রক্ত হিম হয়ে গিয়েছিল। বুঝতে পেরেছিলাম এবার আমার পালা। সেই পিশাচটি আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। ধীর গতিতে আমি পিছোতে লাগলাম, কিন্তু পিছনে যেতেই বাঁধা পেলাম একটি গাছের সাথে, আর পিছনে যাওয়ার কোনো পথ পেলাম না। এরপর সেই পিশাচটিও ওই একইভাবে আমার মুখের ভিতরে নিজের লোমশ নখল হাতের আঙুলগুলিকে ঢুকিয়ে দিলেন। আমি ছটফট করতে থাকলাম। তারপরে শুনতে পেলাম মন্ত্রের ধ্বনি। গগনভেদী চিৎকার করতে থাকলো সেই পিশাচ। ধীরে ধীরে তার শরীরটি বায়বীয় আকার ধারণ করতে শুরু করলো। আমার মুখের মধ্যে দিয়ে সে প্রবেশ করতে থাকলো আমার শরীরের ভিতরে। আমি সবটা অনুভব করতে লাগলাম। নিজের শরীরের ভিতরে এক প্রচণ্ড কষ্ট অনুভব করতে থাকলাম। বুঝতে পারলাম আমার এবার পরিবর্তন ঘটতে চলেছে। আমি আর কোনোদিনও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবো না। আমাকেও এরপর থেকে সেই অভিশপ্ত জীবনযাপন করতে হতো। প্রতি অমাবস্যায় আমাকেও পরিণত হতে হতো সেই পিশাচে। আর এই পরিবর্তন সাধিত হতে থাকলো ধীর গতিতে। আজকেও সেই অমাবস্যা, আজকে আবার আসল রূপে আসার দিন। আমাকে এবার এই খোলস ত্যাগ করতে হবে কাজল। কাজল ওখানেই থরথর করে কাঁপতে লাগলো। এতক্ষণ সে যা দেখছিল তা এক স্বপ্ন ছাড়া যেন আর কিচ্ছু নয়। কিন্তু পরাশর মুখটা তার দিকে ঘোরাতেই সেই পরিবর্তনের আঁচ পেল। পরাশরের হাত পা আরও লম্বা আর প্রশস্ত হতে লাগলো। শরীর থেকে একে একে পোশাকগুলো ছিঁড়ে ফেটে যেতে লাগলো, আর তার পরিবর্তে বেরিয়ে এলো এক লোমশ চেহারা। আস্তে আস্তে পরাশর ক্রমে দীর্ঘ রূপ ধারণ করতে লাগলো। এগিয়ে আসতে লাগলো কাজলের দিকে। সদন্ত বার করে বলতে লাগলো, এদের চারজনকে সেদিন কে মেরেছিল এবার নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। এদেরকে জ্যান্ত চিবিয়ে খেয়েছিলাম আমি, আর এই সব কিছুর সাক্ষী ছিল ওই গৃহরক্ষী। এই শহরে ঘটে যাওয়া একের পর এক মৃত্যুর পিছনেও এই পিশাচেরই হাত রয়েছে। তোমার মধ্যেও আমি অতিরিক্ত কৌতূহল দেখেছিলাম, তাই এর নিষ্পত্তি আমাকেই করতে হতো। এই কারণেই তো তোমার গন্ধ শুঁকেই সেদিন টের পেয়েছিলাম। ওই একদিনের মধ্যেই তোমার মন পড়ে নিয়েছিলাম। আমার সেই ক্ষমতা আছে, আরও এমন অনেক ক্ষমতা রয়েছে যা এই পৃথিবীর কেউ জানে না। আমি আমার এই অভিশাপকে বহন করে চলব, যতদিন খুশি ততদিন। কাজল ঘাড় ঘোরাতেই সেই মূর্তিটাকে পরাশরের ঘরেই দেখতে পেল। পিশাচের উদ্দেশ্যই ওই মূর্তিকে রক্ষা করা। পরাশরের ঘরে ওই মূর্তিকে দেখা মাত্রই সে নিশ্চিত হয়ে গেল এবার তার পালা। সে ওখান থেকে দৌড়তে শুরু করলো। কোনো রকমে বাড়ি থেকে বেরিয়ে রাস্তার দিকে এগোতেই সে দেখল প্রধান দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। পরাশর পিশাচের বেশে তার দিকে এগোতে থাকলো। হঠাৎ কাজলের নজর গেল পাঁচিলের এক ভাঙা অংশের দিকে। সে সেদিকে এগিয়ে যেতে শুরু করলো। তারপর কোনো রকমে পাঁচিলের ওই জায়গাটা টপকে রাস্তার ওপর হুমড়ি খেয়ে পড়ল। এরপর আবার দৌড়তে শুরু করলো। প্রাণপণে দৌড়তে দৌড়তে হঠাৎ সজোরে একটা বাইকের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। পিশাচটা তাকে উদ্দেশ্য করে এগোতে থাকলেও ওই লোকটাকে দেখে আত্মগোপন করে নিতে বাধ্য হলো। নিজের বিষয়টা শহরের কোনো মানুষের কাছেই প্রকাশ করতে চাইলেন না পরাশর। পরের দিন কাজল নিজেকে আবিষ্কার করলো এক হাসপাতালে। চোখ খোলার সাথে সাথেই সে দেখল তার মা বাবা সহ অফিসের আরও কিছু পরিচিত মুখ তার সামনে এসে জড়ো হয়েছিল। নিজেকে জীবিত অবস্থায় পাবে কথা সে আশাও করতে পারেনি, কিন্তু গত রাতের ছবিগুলো তার চোখের সামনে ক্রমে ভেসে উঠতে লাগলো। সে চিৎকার করতে গিয়েও কোনো কথা বলতে পারল না। মা ও বাবাকে উদ্দেশ্য করে ডাকতে গিয়ে দেখল তার গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। তাকে অমন অস্থির দেখে এক ডাক্তার তার দিকে এগিয়ে গেলেন। আপনি এভাবে উত্তেজিত হবেন না প্লিজ। আসলে বাইকে ধাক্কা লাগার কারণে আপনার কথা বলার ক্ষমতা লোপ পেয়েছে। তবে চিন্তার কোনো কারণ নেই।
ধীরে ধীরে এটি আবার স্বাভাবিক হয়ে যাবে। ছোট্ট একটা অপারেশন করতে হবে শুধু, সেজন্যই এখন আপনি কোনো মতেই গলার ওপরে চাপ দেবেন না। কাজল ইশারায় অনেক কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু নীলা দেবী কিছুই বুঝে উঠতে পারলেন না। খানিকক্ষণ পরেই ওই হাসপাতালে আবির্ভূত হলেন পরাশর মুখোপাধ্যায়। তাকে দেখা মাত্রই আরও ভয় পেয়ে গেল কাজল। হাত দেখিয়ে নিজেকে বাঁচানোর জন্য অনুরোধ করতে লাগলো, কিন্তু কেউই তার ইশারা বুঝতে পারল না। সকলেই ভাবল তিনি লেখককে দেখে উত্তেজিত হয়ে উঠেছেন। নীলা দেবীও বিষয়টা বোঝার চেষ্টা করতে লাগলেন, কিন্তু তার আগেই নিজের আসল কাজটা সেরে ফেললেন পরাশর। তিনি ডাক্তারকে উদ্দেশ্য করে বললেন, আপনারা একটু বাইরে যাবেন? আসলে উনি আমার সাথে একা কথা বলতে চাইছেন। গতকাল আমার বাড়ি থেকে বেশ রাত করে বেরিয়েছিলেন। আমি আমার ড্রাইভারকে বলে ওনাকে বাড়ি পৌঁছে দিতে চেয়েছিলাম, কিন্তু জানি না কেন উনি রাজি হলেন না। দেখেছেন তো কাজললতা দেবী, এই জন্যই কিন্তু আমি আপনাকে গতকাল একা একা ফিরতে বারণ করেছিলাম। কলকাতার রাস্তাঘাট সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। রাতের নগরী যে কতটা ভয়ঙ্কর হতে পারে, আশা করি এই বিষয়ে এতদিনে আপনার একটা পরিষ্কার ধারণা জন্মেই গেছে। বেশ, আমার আপনার সাথে কিছু কথা ছিল আর কি। যদি আপনারা সকলে একটু বাইরে যান, তাহলে আমি ওনাকে কিছু কথা বলতে পারি। চিন্তা নেই, খুব সাধারণ কিছু কথাই বলবো। গতকাল একটা বিষয় সম্পর্কে ওনাকে জানাতেই ভুলে গিয়েছিলাম, তাই সেটাই আজকে বলতে এসেছিলাম। অসমাপ্ত কাজটা সমাপ্ত করতে হবে যে। সকলেই পরাশরকে বিশ্বাস করে। তাকে অবিশ্বাস করার মতো কোনো কারণই কেউ খুঁজে পেল না। কাজলকেও নতুন করে মৃত্যুভয় চেপে ধরায় সে স্বাভাবিক আচরণ করতে চাইছিল। সকলে বাইরে বেরিয়ে যেতেই পরাশর ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো কাজলের দিকে। তারপর কাজলের খুব কাছে এসে তিনি বললেন, তুমি যে আমার সবটা জেনে ফেলেছ কাজল, কিন্তু তোমাকে যে কিছুতেই আর জীবিত রাখা যাবে না। তাহলে এই সত্য তুমি যে কোনো দিনই সকলের সামনে ফাঁস করে দিতে পারবে। আমি তো কাল তোমাকে জানিয়ে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু একটুর জন্য ওই লোকটা তোমাকে বাঁচিয়ে নিল। এবার যে তোমাকে যেতেই হবে কাজল। কাজল ভয়ে কাঁপতে লাগলো। পরাশর নিজের ডান হাতটা তার দিকে বাড়িয়ে দিতে লাগলো। তারপরেই তিনি পকেট থেকে একটা সিরিঞ্জ বের করে সেটাকে স্যালাইনের বোতলের মধ্যে পুশ করে দিলেন। ঠিক 24 ঘন্টা এই ওষুধটা নিমিষের মধ্যেই তোমার শরীরে চলে যাবে, কিন্তু তোমার মৃত্যু এত তাড়াতাড়ি হবে না। আস্তে আস্তে মরবে তুমি। তবে আজকের রাত পেরোনোর আগে কাজল নিজের হাত দিয়ে স্যালাইনের সিরিঞ্জটা খুলে ফেলতে উদ্যত হতেই তার হাত ও মুখটা শক্ত করে চেপে ধরলেন পরাশর। আমার এই রূপ দেখে কোনোদিনই কেউ ধারণা করতে পারবে না যে আমি কে। আমি সেই পিশাচ, এটা শুধুমাত্র তুমি জানো। তাই এত সহজে তো আমি তোমাকে ছেড়ে দিতে পারতাম না কাজল। অমাবস্যার রাতে আমাকে পিশাচে পরিণত হতেই হবে, এটাই যে অভিশাপ। নাও, এবার তুমি আস্তে আস্তে ঘুমিয়ে পড়ো, কেমন? আমি বরং আসি। কাজল ক্রমে দুর্বল হয়ে যেতে লাগলো। সে শত চেষ্টা করেও নিজেকে ধরে রাখতে পারল না। কথা বলার শক্তি আগেই হারিয়েছিল, এরপর ধীরে ধীরে শরীরের বলটাকেও হারিয়ে ফেলল। পরাশর বাইরে যেতেই নীলা দেবী আবার ভেতরে প্রবেশ করলেন। তিনি দেখলেন কাজল চুপচাপ তার দিকে তাকিয়ে রয়েছে। তিনি কাজলের দিকে এগিয়ে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। তোর চিন্তা নেই মা, তুই আবার কথা বলতে পারবি। আমরা আমরা সবাই এখানেই রয়েছি। পরাশর বাবু নিশ্চয় তোকে অনেক আশীর্বাদ করে গেলেন। দেখিস, তুই আবার ঠিক হয়ে যাবি, একেবারে সুস্থ হয়ে যাবি। ওনার মতন মানুষ যখন তোর মাথায় হাত রেখেছেন, তখন তখন সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে। নীলাদেবীর কথাগুলো কানে গেলেও কাজলের চোখ দিয়ে টপ টপ করে জলগুলো গড়িয়ে পড়তে লাগলো। নীলাদেবী ভাবলেন সেটা হয়তো আনন্দের কান্না, কিন্তু কেউ জানতেন না সেই সত্যের কথা। সেদিন রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিল কাজল। ডাক্তাররা শত চেষ্টা করেও তার মৃত্যুর কারণ খুঁজে বের করতে পারেননি। তার শরীরে কোনো কিছুর অস্তিত্ব ছিল না,
কাজলের সাথেই সেই অধরা ইতিহাস চিরতরে গায়েব হয়ে গিয়েছিল। এই ঘটনার প্রায় 3 মাস বাদে কাজলের জায়গাতেই জয়েন করেছিলেন সুশীতল। হঠাৎ একটা ডায়েরির দিকে চোখ পড়ল তার। তিনি সেটা হাতে পেয়েই চমকে উঠলেন। সেখানে কয়েকটা পাতাই অবশিষ্ট ছিল। কাজলের ওই ডায়েরিটা তার অফিসের লোকেদের হাতেই সঁপে দিয়েছিলেন নীলাদেবী। তিনি এই ঘটনাটা নিজেও পড়তে চাননি। মেয়ের মৃত্যুতে শোকাহত হয়ে তিনি সেই ডায়েরিটা অফিসের কাছে দিয়ে চিরকালের জন্য দিল্লি ফিরে গিয়েছিলেন। সুশীতলের হাতে পড়েছিল সেই ডায়েরিটা। ওই ডায়েরির মধ্যে লুকিয়ে থাকা কিছু সত্য ঘটনা তার চোখে পড়তেই সে চমকে উঠল। এরপর ছিল সত্যতা প্রমাণের কাজ, যে কাজ কাজল অসম্পূর্ণ রেখে মারা যেতে বাধ্য হয়েছিল। সেই কাজকেই সম্পূর্ণ করতে চেয়েছিল সুশীতল, কিন্তু এরপর কি ঘটেছিল তা কারুর জানা ছিল না। আবারও এক অমাবস্যা ঘনীভূত হয়েছিল কলকাতা শহরে। অন্ধকারের আচ্ছাদন ভেদ করে সেই পিশাচের তীক্ষ্ণ কণ্ঠস্বর ধ্বনিত হয়েছিল গোটা শহরে। সাধারণ মানুষের আর্তচিৎকারের শব্দও শুনতে পেয়েছিলেন কিছু মানুষ, কিন্তু পরাশরের সেই সত্যটা থেকে গিয়েছিল গোপনে। এই অজানা রহস্যকে নিজের আঁচলের তলায় লুকিয়ে রেখেছিল কলকাতা শহর। অভিশাপ বদল করেছিল নিজের অভ্যেস। মৃত মানুষের তৃষ্ণা হারিয়ে পরাশরটা অনুভব করতে শুরু করেছিলেন জীবন্ত মানুষের মধ্যে। কি হয়েছিল তারপর তা না হয় পাঠকদের ওপরেই ছাড়লাম। কিছু কিছু অভিশাপের ঘের এতটাই জটিল হয় যা থেকে পালানোর কোনো পথ থাকে না। তা কাকে কখন কিভাবে নিজের দিকে টেনে নেয় তা কেউ জানে না। সবই থেকে যায় আপনার কিংবা আমার জানার ঊর্ধ্বে। শুনছিলেন সঞ্চারী ভট্টাচার্যের কাহিনী জিকি নিঙ্গি। আজ আমাদের গল্প পাঠে ছিল সায়ন্তন। পরাশরের চরিত্রে প্রীতম পুরকাইত। গল্পে বর্ণিত দুজন সাংবাদিকের চরিত্রে সায়নদীপ এবং শুভদীপ। কাজল লতার চরিত্রে তৃষা। লীনা দেবীর চরিত্রে পূর্বা। গৃহরক্ষীর চরিত্রে দিব্যেন্দু। ডাক্তারের চরিত্রে সৌভিক। বিশেষ সহযোগিতায় সুপ্রভ। পূজারীর চরিত্রে আমি আর্য। গল্পের সাউন্ড ডিজাইন শঙ্খ ও আর্য। পোস্টার ডিজাইন সৌভিক। তাহলে আজকের মতো এতটুকু। সামনের সপ্তাহে আরও একটি দারুণ গল্প নিয়ে ফিরে আসবে টিম ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। ততদিন খুব ভালো থাকবেন। শুভরাত্রি।